স্টার্ট করবেন না? করে দিছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে এফসিসির পক্ষ থেকে পূজার ছুটির পরে বাংলা ক্লাস আজকে প্রথম। তো আরো একবার স্বাগত। তো আমাকে একটু প্রথমে জানান, ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আপনারা। যদি দেখতে পান এবং শুনতে পান তাহলে একটু ওকে লিখে দিন, প্লিজ। যদি ঠিক মতো দেখতে এবং শুনতে পান তাহলে একটু ওকে লিখে দিন, তাহলে আমরা ক্লাসের আলোচনায়। ওকে, আচ্ছা। জানিয়েছেন, শুনতে পাওয়া যাচ্ছে, ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে ক্লাসে প্রবেশ করার আগে আপনাদের একটা কথা বলি। আজকের যে বাংলা ক্লাসটা হবে, বা আজকে 4 নম্বরের যে ক্লাসটা রয়েছে, বাংলার যে লেকচারটা রয়েছে, 4 নম্বরের লেকচার থেকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর 2টা মার্কস কমন পাবেন ইনশাল্লাহ। আপনি বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন বাংলা বানান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় একবারও প্রশ্ন না করা হয় নাই। মানে প্রত্যেক বছরই বাংলা বানান থেকে প্রশ্ন হয়েছে। আর এই বাংলা বানান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করেছে, এই প্রশ্নতে বাংলা বানানের যে 2টা অংশ থাকে, সেই 2টা অংশই কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। এবং আমাদের আজকে রয়েছে আরো গুরুত্বপূর্ণ 2টা সাহিত্য পাঠ। এই এবং বাংলা বানান থেকে আপনাদের যে সি ইউনিটের যে প্রয়োগ অপপ্রয়োগ শেখানো হয় বা আমাদের রিটেন আসে, এই রিটেনে আপনি 4 মার্কস কমন পাবেন এই বাংলা বানান থেকে, প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধিকরণ বা আহ, এই বিষয়গুলো থেকে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। তো আমরা আজকে প্রথমে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে বাংলা বানান। আর বাংলা বানানের 2টা অংশ থাকে। বাংলা বানানের 2টি অংশ থাকে। একটি তৎসম শব্দে নত সত্যবিধানের বানান, আর আরেকটি হচ্ছে প্রমিত, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান। তো আমরা নত সত্যবিধানটা আমরা আগে শিখব, প্রমিত বাংলা বানান শেখার আগে। তো এই নত সত্যবিধানটা কি? নত সত্যবিধানটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি, বিধান শব্দের অর্থটা যদি আমরা একটু দেখি, তাহলে যেটা দাঁড়াচ্ছে, বিধান শব্দের অর্থ, বিধান শব্দের অর্থ এক্স্যাক্টলি নিয়ম। বিধান শব্দের অর্থ কি? বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। এখন বলেন তো নিয়মটা কি? যেটা করতে, যে 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 বিষয়গুলো করতে বলা হয় সেগুলোকে নিয়ম বলে। অ্যাকচুয়ালি বিধান বা নিয়ম হচ্ছে ওই জিনিস যেটা করতে বলা হয় ওইটাও বিধান, এবং যেটা করতে নিষেধ করা হয় ওইটাও বিধান। যেমন বাংলাদেশের সংবিধান কি বাংলাদেশের বিধান না? সংবিধানে কি বলা আছে যে এই করতে পারবেন? সংবিধানে এই করতে পারার সাথে বলা আছে এই করতে আপনি পারবেন না। তো এইটাই হচ্ছে বিধান। তার মানে বিধান শব্দের বাংলা অর্থ নিয়ম। কিন্তু আমাদের এই নত সত্যবিধান এর নিয়মের মধ্যে আমরা দেখব দন্তান্ন এবং মানে মূর্ধন্য এবং মূর্ধন্য স কোথায় বসে আর কোথায় বসে না, কোথায় বসে এবং কোথায় বসে না। এখন বাংলা বর্ণমালায় ন কয়টি রয়েছে? ন 2টি রয়েছে না? একটা দন্তন্য ন, আরেকটি মূর্ধন্য ন। বাংলা বর্ণমালায় স কয়টি রয়েছে? 3টি। তালব্য স, মূর্ধন্য স এবং কি স? দন্ত স। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এই 3টি স রয়েছে। তো এখন নত সত্যবিধানটা নত সত্যবিধানটা আমাদের হবে কোন কোন নয়ের ক্ষেত্রে? তো নত সত্যবিধানটা হবে আমাদের এই যে শয়ের ক্ষেত্রে দেখলে আমরা আমরা তালেব্য শয়ের ক্ষেত্রে, আর নয়ের ক্ষেত্রে দেখলে আমরা মধ্যাহ্ন নয়ের ক্ষেত্রে যখন তৎসম শব্দের বানানে যে নিয়মটা হয়, সেটাকেই নত সত্যবিধান বলা হচ্ছে। সেটাকেই কি বলা হচ্ছে? তো আমরা এখানে যে কনসেপ্টটা পাইলাম, নত সত্যবিধান কোন শব্দের বানানের ক্ষেত্রে ব্যবহার হবে বলেন তো? নত সত্যবিধান তৎসম শব্দের বানানেই শুধু ব্যবহার হয়। আমরা যদি এখানে লিখি তৎসম, তৎসম শব্দের বানান। এখন আবার আজকের ক্লাসে বলেন না যে তৎসম শব্দ কি?
তৎসম শব্দটা হচ্ছে আমরা 3 নম্বর লেকচারে শিখেছি না তৎসম শব্দ। তৎসম শব্দগুলো হচ্ছে ওই সকল শব্দ, যে সকল শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে সেটাগুলোকে তৎসম শব্দ বলা হচ্ছে। এখন তৎসম শব্দ ও চিনব কি করে, আমরা বলছিলাম যে সকল শব্দের বানানের মধ্যে মূর্ধন্য, মূর্ধন্য স, ক্ষীয়, জয়ীয়, হয়ম, তারপরে রফলা, এই যে রিকার, দীর্ঘই, দীর্ঘ, এইগুলো থাকবে যে সকল শব্দের বানানে, সেগুলো কি বলছিলাম তৎসম শব্দ। হিন্দু ধর্ম সংক্রান্ত সকল শব্দই কি তৎসম শব্দ। 10 দিকের নাম তৎসম শব্দ। তারপরে আমাদের আর আরো যে বিষয়গুলো রয়েছিল সেগুলোর মধ্যে বলছিলাম বহুবচনবাচক শব্দগুলোও কি তৎসম শব্দ। তো আপনারা একটু জানান যে তৎসম শব্দ কি আপনারা চিনতে পারেন না কিনা। গত যে ক্লাসে আমরা লিখেছিলাম এই ক্লাস থেকে কি আপনারা তৎসম শব্দটা বুঝতে পারেন? আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনায় যাব। আলোচনাটা হচ্ছে, তো আমরা তাহলে নত্য সত্য বিধান কোন শব্দের বানানের ক্ষেত্রে খাটে, তৎসম শব্দের বানানের ক্ষেত্রে খাটে। তো এখানকার কনসেপ্টটা দেখেন, কনসেপ্টটা হচ্ছে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে, যেটা বলছিলাম নত্য সত্য বিধান, তাহলে আমরা প্রথমেই যেটা দেখছি তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্যস্বয়ের ব্যবহারের নিয়মকে কি বলা হচ্ছে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এবং মূর্ধন্যস্বয়ের ব্যবহারের নিয়মকেই নত্য সত্য বিধান বলা হচ্ছে। নত সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। কোথায় আলোচিত হয় বাংলা ব্যাকরণের নত সত্যবিধান? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তারপরে দেখেন বাংলা, পরবর্তীতে বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহার নাই, কারণ কি এগুলো তৎসম শব্দের বানানেই ব্যবহার হয়। তারপরে যেটা বাংলা, বাংলা দেশি, তদ্ভব, বিদেশি শব্দে মূর্ধন্য ণ এর ব্যবহার হয় না। মূর্ধন্য ণ এর ব্যবহার হয় না এবং মূর্ধন্য ষ এর ব্যবহারও হয় না। তো তৎসম শব্দের বানানে শুধু কি নত্য ও সত্যবিধানের ব্যবহারটা হয়, যেটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা নত্য ও সত্যবিধান খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি নত্য সত্যবিধান যদি আপনি জানেন তাহলে আপনি 50% বানান কারেক্ট করতে পারবেন। এবং আপনাদের সি ইউনিটের রিটেনে যে কোশ্চিনটা হয়, যে প্রয়োগ অপপ্রয়োগ বা শুদ্ধিকরণের যে 4 মার্কসের কোশ্চিনটা থাকে, মানে আমরা বিগত মানে বছরগুলোতে দেখছি এই কোশ্চিনটা থাকেই আপনাদের, কখনো বাক্য শুদ্ধিকরণ আসে, কখনো অনুচ্ছেদ শুদ্ধিকরণ আসে। তো এখন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওখানে আপনি 1 থেকে 2টা মার্কসের প্রশ্ন পাবেন কি এই নত্য সত্যবিধান দিয়ে কারেক্ট করতে পারবেন। আর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রথমেই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পছন্দের একটি টপিকস কি নত্য, মানে বাংলা বানান, যেখান থেকে বারবার প্রশ্ন করে। তো আমরা নত্য সত্যবিধানটা শিখবো 3টা রুলসের মাধ্যমে। আমরা নত্য সত্যবিধান শিখে ফেলবো। তো 3টা রুলসের মাধ্যমে আমরা কিভাবে শিখবো একটু দেখেন। তো আমাদের প্রথম যে রুলসটা আছে সেই রুলসটা দেখেন এখানে, রি র মূর্ধন্যস্ব। আমাদের প্রথম যে রুলসটা কি রয়েছে, রি র, রি র এবং মূর্ধন্যস্ব। রি র মূর্ধন্য ষ এর পরে যদি কোনো ন বসে, রি র মূর্ধন্য ষ এর পরে যদি কি কোনো ন বসে, তাহলে সেটা কোন ন হবে? সেটা মূর্ধন্য ন হবে। কোন ন হবে সেটা? মূর্ধন্য ন হবে। এখন দেখেন এই রি এর একটি সংক্ষিপ্ত রূপ আছে না, রিকার। রফালার একটি সংক্ষিপ্ত র এর একটি সংক্ষিপ্ত রূপ কি রফালা এবং রেফ। তারপরে ক্ষীয় যুক্ত একটা যুক্ত ব্যঞ্জন আছে না, মানে মূর্ধন্যস্ব যুক্ত একটি যুক্ত ব্যঞ্জন আছে না। তাহলে এই সকল বর্ণগুলোর পরে যদি তৎসম শব্দের বানানে কোনো ন বসে, তাহলে সেটা কোন ন হবে? তাহলে সেটা মূর্ধন্য ন হবে। তেমনি ভাবে এই রি র এর পরে যদি কোনো স বসে তৎসম শব্দের বানানে, তখন সেটা কোন স হবে? মূর্ধন্য স হবে। কখন তখন সেটা কোন স হবে? মূর্ধন্য স। যেমন যদি আমরা দেখেন উদাহরণ যদি দেখি তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবো। যেমন দেখেন রণ, এই রণ বানানে কেন মূর্ধন্য? রণ বানানে কেন মূর্ধন্য? র থাকার কারণে এখানে মূর্ধন্য। তারপরে দেখেন বর্ণ, বর্ণ বানানে কেন মূর্ধন্য? তারপরে ঋণ, ঋণ বানানে কেন মূর্ধন্য? বুঝতে পেরেছেন? তারপরে দেখেন তৃণ, তৃণ বানানে কেন মূর্ধন্য? এইগুলোতে রি আছে তার কারে, তার আমরা যদি লিখি ক্ষণ, ক্ষণ বানানে কেন মূর্ধন্য? খনিকা বানানে কেন মূর্ধন্য?
কারণ এইগুলোর প্রত্যেকটাতেই দেখেন রি, র, মূর্ধন্য ষ, রফালা, জফালা, এই রফালা, রেফ, খিঁর কোনো একটা আছে না নাই? অবশ্যই আছে। তেমনি ভাবে যদি আমরা এখানে লিখি ঋষি, ঋষি বানানে কেন মূর্ধন্য ষ? কারণ রি থাকার কারণে ঋষি বানানে মূর্ধন্য ষ। তারপরে যদি আমরা লিখি কৃষি, কৃষি বানানে কেন মূর্ধন্য ষ? কারণ রিকার আছে তার কারণে। আমরা যদি লিখি কৃষক বা কৃষান যদি লিখি, এখন দেখেন এই রিকার থাকার কারণে মূর্ধন্যস্ব, আর মূর্ধন্যস্ব থাকার কারণে কি মূর্ধান্য, মূর্ধন্যস্ব থাকার কারণে মূর্ধান্য। তেমনি ভাবে আমরা যদি আরো উদাহরণগুলো দেখি এই জায়গায় তাহলে বুঝতে পারবো। এই যে ঋণ, তৃণ, ঘৃণা, রণ, বর্ণ, বর্ণনা, করণ, কারণ, মরণ, সাধারণ, বর্ষণ, ব্যাকরণ, দূষণ, ভীষণ, ভাষণ, উষ্ণ, এগুলোতে কেন মূর্ধন্য হচ্ছে একটু বল বল বুঝতে পারছেন মূর্ধন্য কেন হচ্ছে? ঋ র মূর্ধন্যস্ব থাকার কারণে এখানে কি মূর্ধন্য হচ্ছে। তারপরে দেখেন এই যে ঋষি, বর্ষা, বর্ষণ, কর্ষণ, ঘর্ষণ, আকর্ষণ, কৃষক, কি মানে কৃষি, কৃষক, হর্ষ, উৎকর্ষ, অপকর্ষ, মহাকর্ষ, এগুলোতে কেন মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব হচ্ছে? এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। প্রথম যে রুলসটা, রি র মূর্ধন্য ষ এর পরে যদি কোনো ন থাকে তাহলে সেটা কোন ন হবে? ওকে। তো তাহলে এখন দেখেন তো এই যে আমি যে বানানগুলো লিখছি, এই বানানগুলো সঠিক আছে কিনা যেমন একটু বলবেন। যেমন দেখেন আমি লিখলাম, আমি লিখলাম কর্নেল, লিখলাম কি কর্নেল, গভর্নর, গভর্নর, ঠিক আছে, কুর্নিশ, কুর্নিশ, এই বানানগুলোতে কেন মূর্ধন্য হচ্ছে একটু বলেন আমাকে। এই বানানগুলোতে কেন মূর্ধন্য হয়েছে? রেফ আছে তাই। তো ঘোড়ার ডিম বুঝছেন? এদিকে দেখেন, শুনেন ভালো করে একটু লক্ষ্য করেন। আমরা প্রথম প্রথম স্লাইডে কি শিখছি বলেন তো, একটু ভালো করে দেখেন, লক্ষ্য করেন। আমরা প্রথম স্লাইডে কি শিখছি? প্রথম স্লাইডে আমরা শিখছি না যে নত সত্য বিধান শুধু কোন শব্দের ক্ষেত্রে খাটবে? তৎসম শব্দের ক্ষেত্রে। কোন শব্দের ক্ষেত্রে নত সত্য বিধান ব্যবহার হবে? তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। এখন দেখেন আমরা যে উদাহরণগুলো লিখেছি, এই কর্নেল কি কোন অ্যাঙ্গেলে দেখে মনে হয় এটা তৎসম শব্দ? এই গভর্নর কি কোন অ্যাঙ্গেলে দেখে মনে হয় এটা হচ্ছে তৎসম শব্দ? মনে হয়? আরে ভাই এই দুটো ইংরেজি শব্দ না এগুলো। এই যে কুর্নিশ কোন শব্দ? কুর্নিশ তো কি শব্দ? তুর্কি শব্দ। তো এখন কি আমাদের, আমরা কি বলছি যে বিদেশি শব্দের বানানে দত্ত সত্যবিধান খাটবে? আমরা তো আরো মানে ডাইরেক্টলি বলে দিছি যে বাংলা তদ্ভব বিদেশি শব্দের বানানে মূর্ধন্য এবং মূর্ধন্যস্বরের ব্যবহার হয় না, মূর্ধন্য এবং মূর্ধন্যস্বরের ব্যবহার হবে না। তার মানে আমাদের এই বানানগুলো কি ভুল না? ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার প্রশ্ন কিন্তু সহজ করে, অপশন কিন্তু কঠিন থাকে, অপশন কঠিন থাকে। এবং আপনারা এই বিষয়গুলোতে কি করেন, একটা নিয়ম শিখেন, শিখে হুটহাট করে এইটা আপনি কি করে বসেন, আপনি অ্যান্সার দাগাই আসেন। কিন্তু এই এই এই- এইগুলোতে কি সবগুলো কি দন্তন্য হওয়ার কথা না? সবগুলোতে তো দন্তন্য হওয়ার কথা। তো এর কারণেই বলছি যে এইগুলো কুর্নিশ তুর্কি শব্দ। কুর্নিশ মানে কি, ওই যে মাথা নত করে কি করা, সালাম করা, মাথা নত করে সালাম করা, মহারাজা তোমারে সালাম, এরকম করে। বা এই যে নজরুল তার কবিতার মধ্যে বলেছে না যে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, মানে বিদ্রোহীরা নিজেদের ছাড়া কারো কাছে মাথা নত করে না। তো প্রথমকার এই রুলসটা কি বুঝতে পারছেন কিনা একটু জানান এবার। তো দেখেন এবার পরবর্তী রুলস যেটা বলছি সেটা হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় সর্বদা কি বসে? সর্বদা মূর্ধন্য বসে। কি বসে? সর্বদা মূর্ধন্য বসে। এখন দেখেন ভালো করে বিষয়টা লক্ষ্য করেন। আমরা টবর্গীয় বর্ণের প্রথম লেকচারটা কোথায় শিখেছিলাম বলেন তো? প্রথম লেকচার করেন নাই এমন কেউ আছেন এখানে? প্রথম লেকচারের ক্লাসটা এখনো করেন নাই এমন কেউ আছেন?
বর্ণনা এর বানানটা কি হবে? বর্ণনা এর বানানটা তো এখানে দেওয়া ছিল না। এই যে মূর্ধন্য রেপ আর দন্তান্বয়ে আকার। আর একটা জিনিস মনে রাখবেন, সব সময় মূর্ধন্যয়ের পরে যদি কোনো ন বসাইতে হয় তখন সেটা দন্তান্ন বসবে, তখন সেটা কি বসবে? দন্তান্ন ন বসবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমের বানানের বর্ণপ্রকরণের ক্লাসটা না করলে কিন্তু আমাদের প্রত্যয়ের ক্লাস এবং নেক্সটে যে আমরা উচ্চারণের ক্লাসগুলো করব বা আজকের বানানের ক্লাস, এগুলোতে সমস্যা হবে। একটু ক্লাসগুলো একটু করে নিবেন, ইম্পর্টেন্স দেখে বা নিজের দায়িত্ব মতো করে নিবেন। বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে বাংলা সম্ভার, সেখান থেকে দেখবেন অ্যাডমিশনের প্লে লিস্ট দেওয়া আছে। সেখান থেকে সেই সবগুলো ক্লাস পাবেন, আপনারা সেটা করে নিতে পারবেন এবং সেটা করলে আপনাদের জন্য ভালো হবে মনে করি। ঠিক আছে। এখন দেখেন, আমাদের পরবর্তী যে রুলসটা বলছিলাম যে টবর্গীয় বর্ণ কোন বর্ণ। এখন টবর্গীয় বর্ণগুলো কি কি বলেন তো? ঠ, ড, ঢ, মূর্ধন্য। এখন এই মূর্ধন্য এর পরে অবর্গীয় বর্ণগুলোতে আমরা শিখছিলাম না মূর্ধন্য স। তো এবং আমরা একটা যুক্ত বর্ণ শিখছিলাম একটা স্লোগানের মধ্যে দিয়ে, মনে আছে কিনা? যুক্ত যদি হতেই হয় তবু কারো সাথে নয়, আমরা আমরাই তো। আমরা বলছিলাম নিজ বর্গের বর্ণগুলো শুধু নিজেদের সাথে যুক্ত হয়। তার মানে ট এর সাথে যদি কোনো ন যুক্ত হয় তাহলে সেটা কোন ন যুক্ত হবে? কোন ন যুক্ত হবে ট এর সাথে যদি ন যুক্ত হয়। তাহলে নিঃসন্দেহে মূর্ধন্য ন যুক্ত হবে এবং স যুক্ত হলে কোন স? মূর্ধন্য স যুক্ত হবে। এবং দেখেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই বর্ণগুলোর উচ্চারণ কোথায় থেকে হয়? মূর্ধা থেকে হয়। আমরা ওই ক্লাসে দেখছিলাম উচ্চারণও কোথায় থেকে হয়? মূর্ধা থেকে উচ্চারণ হয়। তো এখন এই ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য এবং মূর্ধন্য স, তার কারণেই বলছি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন হয় তাহলে সেটা কোন ন হবে? তাহলে সেটা মূর্ধন্য ন হবে। এবং টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো স হয় তাহলে সেটা কোন স হবে? মূর্ধন্য স হবে। এখন দেখেন এখানে আমরা যদি উদাহরণ লিখি, উদাহরণে যদি আমরা লিখি কণ্ঠ, এই কণ্ঠ বানানে কেন মূর্ধন্য? কারণ ঠয়ের সাথে যুক্ত হচ্ছে, ঠয়ের সাথে ন যুক্ত হচ্ছে। তারপরে যদি আমরা লিখি ঘন্টা, আমরা যদি কি লিখি? ঘন্টা। এই ঘন্টা যদি লিখি তাহলে ঘন্টার এই টবর্গীয় বর্ণের সাথে কি যুক্ত হবে? এ মূর্ধন্য যুক্ত হচ্ছে। তেমনি ভাবে যদি লিখি ভণ্ড, কি লিখি? ভণ্ড যদি লিখি তাহলে কি এই ড এর সাথে যুক্ত হওয়ার কারণে কি হচ্ছে? এখানে মূর্ধন্য হচ্ছে। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। যদি আমরা এই পাশে লিখি, এই পাশে যদি লিখি বৃষ্টি, কি লিখি? বৃষ্টি, দৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি, দৃষ্টি, সৃষ্টি। তারপরে যদি হচ্ছে কি যে লিখি ষষ্ঠ, ষষ্ঠ। তো এই ষষ্ঠ, এগুলো কি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত হওয়ার কারণে সর্বদাই কি হচ্ছে? মূর্ধন্য হচ্ছে। এবং দেখেন আমরা পরবর্তীতে যে বিষয়টা আরো আরো কিছু উদাহরণ যেমন দেখি, যেমন দেখেন কণ্ঠ, ঘণ্টা, কণ্ঠ, লুণ্ঠন, ভণ্ড, কাণ্ড, গুন্ডা। কাণ্ড কি? গুন্ডা। তারপর দেখেন কষ্ট, কাষ্ঠ, নষ্ট, তুষ্ট, সুষ্ট, পুষ্ট, দুষ্ট, ভ্রষ্ট, অতিষ্ঠ, কনিষ্ঠ, বলিষ্ঠ, লঘিষ্ঠ, পুষ্ট, উষ্ঠ, স্পষ্ট। এগুলোতে কি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন বসে তৎসম শব্দের বানানে তখন সেটা কোন ন হবে? মূর্ধন্য ন হবে। এখন দেখেন ভালোভাবে লক্ষ্য করেন বিষয়টা। তো বিষয়টা ভালো করে একটু যদি লক্ষ্য করেন, যেমন আমরা যদি লিখি ঝান্ডা, আমরা যদি কি লিখি? ঝান্ডা। লিখি যদি কি? ঠান্ডা, ঠান্ডা। তারপরে লিখি যদি হচ্ছে কি যে ডান্ডা, এইগুলো যদি লিখি তাহলে এই ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা এই শব্দগুলোতে কিসের কারণে মূর্ধন্য হচ্ছে? কিসের কারণে মূর্ধন্য হচ্ছে বলেন? জাকিয়া লিখেছেন হবে না। তারপরে
প্রিমা লিখেছেন, ড আছে এর কারণে, ট বর্গ এর কারণে, ইউসুফ দেখেছেন। এখন দেখেন মূল বিষয়টা, এই ঝান্ডা ঠান্ডা ডান্ডা, ঝান্ডা ঠান্ডা এবং কি এই ডান্ডা, এই শব্দগুলো সব হিন্দি শব্দ। এগুলো কি শব্দ? সকল শব্দগুলো হচ্ছে হিন্দি শব্দ। আর আমরা দেখছি হিন্দি শব্দে নত্য সত্য বিধান খাটে না, তাই এগুলো এক্স্যাক্টলি হবে না, নত্য সত্য বিধানের হবে না। যেমন এখানে একটা শব্দ দেখেন লুণ্ঠন, এবং একটা শব্দ দেখেন লণ্ঠন, একটা শব্দ কি লণ্ঠন। লুণ্ঠন মানে, লুণ্ঠন মানে লুট করা, লুণ্ঠন মানে কি লুট করা। আর লণ্ঠন মানে হারিকেন, লণ্ঠন মানে কি হারিকেন। ইংরেজি শব্দ ল্যান্ট্রান থেকে এসেছে বাংলা লণ্ঠন শব্দটি, ইংরেজি শব্দ ল্যান্ট্রান থেকে এসেছে কি বাংলা লণ্ঠন শব্দটি। তো তার কারণে এই লণ্ঠনে কি হবে, দন্তন্য হবে। লণ্ঠনে কি হবে বলছি, দন্তন্য হবে। তো আমরা তৎসম শব্দের ক্ষেত্রেই শুধু কি করব, মূর্ধন্য এবং মূর্ধন্যস্বয়ের ব্যবহার করব। বুঝতে পারছেন? অতৎসম শব্দ, বিদেশি, তারপরে তদ্ভব, এই সকল শব্দে হবে না। তো পরবর্তীতে আমাদের নত্য সত্য বিধানের একটা রুল শিখবো, সেটা হচ্ছে চৌম্বক তত্ত্ব। চৌম্বক তত্ত্বটা কি দেখেন, এই যে এইটা যে আঁকছি না, এটা হচ্ছে কি চৌম্বক। এটা কি বলেন তো? ময় বয়ের উৎসুক ক চৌম্বক। আর এইগুলো হচ্ছে কি তিনটা লোহা দণ্ড, তিনটা কি দণ্ড, লোহা দণ্ড। এখন দেখেন এইগুলো চৌম্বক দণ্ড আর এইগুলো কি দণ্ড, লোহা দণ্ড। এখন আমাদের চৌম্বকীয় বর্ণ কি কি? চৌম্বকীয় বর্ণ হচ্ছে রি, চৌম্বকীয় বর্ণ কি রি। এখন এই রি বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে রিকার। তারপরে হচ্ছে র, চৌম্বকীয় বর্ণ র বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ আছে রেফ, রফলা। মূর্ধন্যস্ব কি চৌম্বকীয় বর্ণ, এবং মূর্ধন্যস্বয়ের একটি রূপ আছে, সেটা কি ক্ষীয়, সেটা কি মানে ক্ষীয় বা যুক্ত বর্ণ। তো এই বর্ণগুলোকে আমরা কি বর্ণ বলছি বলেন তো? চৌম্বকীয় বর্ণ। এই বর্ণগুলোকে আমরা কি বর্ণ বলছি? চৌম্বকীয়। এগুলো হচ্ছে চৌম্বকীয় বর্ণ। আর এইগুলো হচ্ছে কি লোহা বর্ণ, এগুলো কি লোহা দণ্ড। তিনটি কি দণ্ড, লোহা দণ্ড। এখন লোহা দণ্ডের মধ্যে কি কি আছে? আছে ক বর্গীয় বর্ণ, আছে প বর্গীয় বর্ণ, ক, খ, গ, ঘ, উ, প, ফ, ব, ভ, ম। এগুলো কি ক বর্গীয় বর্ণ এবং কি বর্ণ, প বর্গীয় বর্ণ। এখন তারপরে আরেকটা লোহা দণ্ডতে আছে কি জ, অন্তস্থ, হ, অনুস্বর। তাহলে আপনি এগুলো সহজে বলতে পারবেন কিভাবে? কবর্গ, পবর্গ, জয় হং, জয় হং, জয় হং, এভাবে মনে রাখবেন। তাহলে এই চুম্বকের পরে লোহা থাকলে আকর্ষণ করবে কি করবে না, আমাকে একটু আপনারা জানান। চুম্বকের উপরে লোহা থাকলে, চুম্বকের পরে লোহা থাকলে সেটাকে কি আকর্ষণ করে কি করে না? করে। এই তো, তাহলে এই চৌম্বকীয় বর্ণগুলোর পরে যখন লোহা বর্ণ থাকবে, লোহার এই বর্ণগুলো যখন থাকবে, তখন ভাই এই কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি তৎসম শব্দ হয় সেটা, তাহলে সেটাতে মূর্ধন্য বসবে। সেটাতে কি বসবে? মূর্ধন্য বসবে। তার মানে এই চৌম্বকীয় বর্ণগুলোর পরে যদি এই লোহাদণ্ডের বর্ণগুলো থাকে, এবং তারপরে যদি কোনো ন বসানোর দরকার পড়ে, সেটা কোন ন? মূর্ধান্যর ন, মূর্ধান্যর ন। ভালো করে এখন কয়েকটা উদাহরণ দেখেন, আমি উদাহরণ লিখলে আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা লিখলাম রামায়ণ, লিখলাম কি রামায়ণ। এখন এই রামায়ণ বানানে মূর্ধন্য হবে না দন্তন্য হবে? এখন ভালো করে এই বিষয়টা একটু বোঝেন। বিষয়টা কি এখানে একটু লক্ষ্য করেন। এখানে প্রথম বর্ণ কি র, প্রথম বর্ণ কি র। এখন এই র বর্ণটা কি বর্ণ? চৌম্বকীয় বর্ণ। র বর্ণটা যেহেতু চৌম্বকীয় বর্ণ, তারপর তাহলে আমরা চৌম্বক পেয়ে গেছি। তারপরে দেখেন ম, ম কি লোহা বর্ণ না? পবর্গীয় বর্ণের মধ্যে লোহার মধ্যে আছে না? তারপরে দেখেন অন্তস্তীয়, অন্তস্তীয় কি লোহা বর্ণ না? তাহলে চৌম্বকের পরে সবগুলোই লোহা, সবগুলোই কি লোহা। তাহলে কি আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই আকর্ষণ করবে। তার কারণে এখানে কি হবে, দন্তন্য হবে, দন্তন্য হবে। তারপরে যদি আমরা একটা শব্দ লিখি, যেমন দেখেন রসায়ন, রসায়ন। এখন এই রসায়নের বিষয়টা কি একটু দেখেন। প্রথমে আমরা পেয়ে গেছি কি চৌম্বকীয় বর্ণ, পেয়ে গেছি কি চৌম্বকীয় বর্ণ র, চৌম্বকীয় বর্ণ কি র। এখন এই র এর পরে কি স, র এর পরে কি স। এখন স কি লোহা বর্ণ? লোহা বর্ণের মধ্যে স আছে? অবশ্যই লোহা বর্ণের মধ্যে দন্ত স নেই। তারপরে দেখেন আবার কি রয়েছে অন্তস্থ। এখন অন্তস্থ কি লোহা বর্ণ না? অন্তস্থ কি লোহা বর্ণ না? তাহলে লোহা আছে। এখন আমার কাছে বিষয়টা বুঝেন।
একটা চুম্বক আরেকটা চুম্বক, দুইটা, একটা চুম্বক এবং একটা লোহার মাঝখানে যদি কাঠ চলে আসে, মাঝখানে যদি কি চলে আসে, কাঠ যদি চলে আসে, তাহলে কি সেটা আকর্ষণ করতে পারবে? আকর্ষণ করতে পারবে না। তো এই লোহা এবং লোহা এবং কাঠের মাঝখানে যদি মানে লোহা এবং চুম্বকের মাঝখানে যদি কাঠ চলে আসে বা প্লাস্টিক চলে আসে, আকর্ষণ করতে পারবে না। যেমনি ভাবে আমাদের এখানে দন্ত স্বটা কি, এই দন্ত স্বটা এখানে কি চুম্বকীয় বর্ণ না, তাই এখানে আকর্ষণ করবে না। রসায়ন বানানে কি হবে বলেন তো? রসায়ন বানানে দন্তন্য হবে। কি হবে? দন্তন্য। দেখেন দেখেন আরো কয়েকটা বানান দেখেন। অগ্রহায়ণ, অগ্রহায়ণ। এখন অগ্রহায়ণ বানানে দন্তন্য না মূর্ধন্য? এদিকে দেখেন, দন্তন্য কি মূর্ধন্য? এখন এই অগ্রহায়ণ বানানটা দেখেন এখানে, লক্ষ্য করেন। অ চৌম্বকীয় বর্ণ না, লোহা বর্ণ না। তারপরে দেখেন গ চৌম্বকীয় বর্ণ না, লোহা বর্ণ। কিন্তু আমরা লোহা বর্ণ থাকলে কি সূত্র শুরু হবে? সূত্র শুরু হবে কি দিয়ে? আমাদের চৌম্বককে দিয়ে দিয়ে। তাহলে এখন দেখেন, এই যে গয়ে রফালা, এই রফালা কি চৌম্বকীয় বর্ণনা? গয়ের রফালা কি চৌম্বকীয় বর্ণনা? অবশ্যই এটা চৌম্বকীয় বর্ণ। তো তাহলে দেখেন আমরা চৌম্বক পেয়ে গেছি। তারপরে দেখেন হ, তারপরে কি? হ, হ কি লোহা বর্ণের মধ্যে আছে না নাই? আছে। তারপরে দেখেন অন্তস্তেয়, অন্তস্তেয় কি লোহা বর্ণের মধ্যে আছে না? তো এখন আকর্ষণ করতে পারবে কি পারবে না? অবশ্যই আকর্ষণ করতে পারবে। তার কারণে কি হবে এখানে? এখানে মূর্ধন্য হবে। এখানে কি হবে? মূর্ধন্য ন হবে। তারপরে দেখেন, আমরা যদি লিখি শ্রাবণ, এই শ্রাবণ বানানে কেন মূর্ধন্য? কারণ তালেব্য শ এর সাথে চৌম্বকীয় বর্ণ, তারপরে কি ব লোহা বর্ণ, ব কি লোহা বর্ণ, তারপরে কি মূর্ধন্য, তারপরে কি মূর্ধন্য ন। এখন বুঝতে পেরেছেন? এখন কি পারবেন বুঝতে লিখতে পারবেন এখন থেকে? এখন কি এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা বলেন? চুম্বক তত্ত্বটা কি বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখি। দেখেন উদাহরণগুলো যেমন দেখেন, কৃপণ। এই যে রিকার কি চৌম্বকীয় বর্ণ, তারপরে প লোহা, তার কারণে মূর্ধন্য। তারপরে দেখেন এই রেপ কি চৌম্বকীয় বর্ণ, প লোহা, তারপরে কি মূর্ধন্য। রফালা চৌম্বকীয় বর্ণ, তারপরে লোহা, তার লহ লোহা, তার কারণে কি মূর্ধন্য। রফালা চৌম্বকীয় বর্ণ, ব লোহা, তার কারণে মূর্ধন্য। তেমনি ভাবে শ্রাবণ, পার্বণ, তারপরে চর্বণ, প্রসঙ্গ, প্রসঙ্গ। এখন দেখেন এখানে প্রসঙ্গতে প কি চৌম্বকীয় বর্ণ। তারপরে দেখেন উ গ, তারপরে কি উ এবং গ, এই উ এবং গ দুইটাই কি বর্ণ? সরি, প্রাঙ্গণ শব্দটা। তো এখানে শব্দ, তারপরে উ এবং গ দুইটাই কি লোহা বর্ণ, তাহলে আকর্ষণ করার কারণে কি এখানে মূর্ধন্য ন। তারপরে ব্রিং হন, ব্রিং হন। তারপরে দেখেন অকর্মণ্য, রেপ কি চৌম্বকীয় বর্ণ, তারপরে ম, তারপরে কি তার কারণে মূর্ধন্য। তারপরে উত্তরায়ণ, নগরায়ণ, রামায়ণ, অপরাহ্ন, পূর্বাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন এবং কি পরাহ্ন, পরাহ্ন। এখন আমরা কয়েকটা শব্দ দেখি ভালোভাবে। শব্দগুলো কি একটু দেখেন। শব্দগুলো যদি আমরা এখানে একটু দেখি শব্দগুলো, এবং এগুলো থেকে আপনি একটা প্রশ্ন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই চারটা বানান থেকে আপনি কমন পাবেন। একটু ভালোভাবে বুঝবেন। এবং আমাদের আজকে দেখছেন তো আমরা যেগুলো উদাহরণগুলো লিখে নিয়ে আসছি ভাই, বিশ্বাস করেন এইগুলো থেকেই আপনি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। যেমন দেখেন আমরা কয়েকটা শব্দ লিখলাম। শব্দ লিখলাম হচ্ছে কি যে পূর্বাহ্ন, পূর্বাহ্ন। তারপরে হচ্ছে মধ্যাহ্ন। তারপরে হচ্ছে কি যে সায়াহ্ন। আচ্ছা, অপরাহ্নটা এখানে লিখি, অপরাহ্ন। আর লিখলাম হচ্ছে সায়াহ্ন। এখন আপনারা প্লিজ আমাকে বলবেন যে এই বর্ণটার মধ্যে কোন ন, আর এই বর্ণটার মধ্যে কোন ন? এটা 1 নম্বর, এটা কত নম্বর? 2 নম্বর।
এক নম্বরে কোন ন এবং দুই নম্বরে কোন ন আছে? এই দুইটাতে তো হ আর ন আছে। হ এবং ন আছে। হ্যাঁ হ্যাঁ, চৌম্বকীয় বর্ণের পরে সবসময় লোহা বর্ণ থাকতে হবে, যে সাউমি দিয়েই দেখছি আইবি। আচ্ছা, তো দেখেন চৌম্বকীয় বর্ণের পরে সবগুলোই লোহা বর্ণ থাকতে হবে। আর এই মাঝখানে যদি চৌম্বকীয় বর্ণের পরে লোহা বর্ণর মাঝে যদি কোনো অন্য বর্ণ চলে আসে, কবর্গ, পবর্গ এবং জয়, হং, এগুলো ছাড়া যদি অন্য বর্ণ চলে আসে, তাহলে আর তখন মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। আচ্ছা, এখন প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তন্য, প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তান্ন। কি বলেন আপনারা? প্রথমটা এক নম্বরটা মূর্ধন্য এবং দুই নম্বরটা কি? দন্তন্য। আচ্ছা, এটাকে আমি শিখিয়েছিলাম টিকটকার ন এর নিয়মটা। আচ্ছা, যারা শিখেন নাই তাদের জন্য দেখেন মূল কনসেপ্টটা। বাংলা বর্ণমালায় ন কয়টা? বাংলা বর্ণমালায় ন দুইটা না? একটা এইরকম দেখতে সুন্দর ন, আর আরেকটা উল্টা টিকটকের মতো। কিসের মতো? উল্টা টিকটকের মতো। এই নটাকে আপনি একটু উল্টাই দিলেই টিকটক আইকন হয়ে যাবে। তো এরা দুইজনাই এক বাবা মায়ের ছেলে। দুইজনাই কি? এক বাবা মায়েরই ছেলে। তো ঘটনাটা ঘটছে কি, তারা ঘটনাটা ঘটাইছে কিভাবে, কি ঘটাইছে? ঘটাইছেটা হচ্ছে, তো একজন টিকটক করে আর একজন ভালো। এখন টিকটক করে কে? এই টিকটকের মতো, যেহেতু সে টিকটক করে। এখন যে টিকটক করে সে কি ভালো, না যে টিকটক করে না সে ভালো? নিঃসন্দেহে যে টিকটক করে সে ভালো না। সে কি একটু ছাপরি টাইপের, চুলে দুই তিন রকমের রং করা, ঠিক আছে, অন্য বিভিন্ন বিভিন্ন ধরনের একটু কাটিং, যদিও আপনারা তাদের বেশি পছন্দ করেন। আচ্ছা, এখন টিকটক করে যে ছেলেটা, তাহলে সে তো ভালো না। এখন বাবা মা সব সময় ভালো ছেলেদের কোলে পিঠে করে মানুষ করে। ভালো ছেলেদের কোথায় পিঠে মানুষ, কি করে মানুষ করে? কোলে পিঠে। আর খারাপ ছেলেদের সব সময় কি করে? পায়ের নিচে পিষে রাখে, পায়ের নিচে পিষে রাখে। এখন তাহলে এই কোলে পিঠের নটা ভাই কোন ন? ভালো ন? কোন ন? ভালো ন। আর এই পায়ের নিচে পিষে যে রাখা যে নটা, সেটা কি টিকটক না? সেটা কোন ন? টিকটক ন। এটা কি বুঝতে পেরেছেন? এখন থেকে কি আর এই হয়ের সাথে কোন ন কখন যুক্ত আছে এটা কি ভুল হবে আর? বলে মেসেজ করে। আচ্ছা, এবার দেখেন, তো তাহলে আমাদের এই হয়ের সাথে যুক্ত আছে এটা মূর্ধন্য, আর এটা কি? দন্তন্য। এখন দেখেন পূর্বাহ্ন। পূর্বাহ্ন শব্দটা দেখেন, পূর্বাহ্ন শব্দে কি রয়েছে? পয়ে দীর্ঘ, পয়ে দীর্ঘও রয়েছে। তারপরে কি রয়েছে? রেফ। আমরা রেফ কি চৌম্বকীয় বর্ণ না? রেফ কি পেয়ে গেছি না চৌম্বকীয় বর্ণ? এখন রেফ যদি চৌম্বকীয় বর্ণ হয়, রেফের পরে কি রয়েছে? ব। রেফের পরে কি রয়েছে? ব। আর এই ব কি বর্ণ? লোহা বর্ণ। ব কি বর্ণ? লোহা বর্ণ। এখন এই ব তো লোহা বর্ণ, তাহলে তারপরে হ কি বর্ণ? লোহা বর্ণ। এখন চুম্বকের পরে লোহা, সবগুলোই লোহা, তাহলে আকর্ষণ করবে কি করবে না? অবশ্যই করবে। এবং এখানে কোন ন হবে বলেন তো তাহলে? এখানে কোনটা হবে? মূর্ধন্য না দন্তান্ন? যেহেতু চুম্বকের পরে সবগুলোই কি লোহা, তার কারণে কি হবে? দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। এখন দেখেন এই মূর্ধন্য শব্দটা দেখেন। মূর্ধন্য শব্দের প্রথমে কি রয়েছে? ম, তারপরে ব, তারপরে গ। এখানে কি কোনো চৌম্বকীয় বর্ণ আছে? নাই, চৌম্বকীয় বর্ণ নেই। এখন চৌম্বকীয় বর্ণ না থাকার কারণে এইটা এখন কি হবে? এই মূর্ধন্য হবে না দন্তান্ন হবে? দন্তান্ন হবে। তারপরে দেখেন অপরাহ্ন। অপর, আমরা র কি চৌম্বকীয় বর্ণ পেয়েছি না? এখন এই চৌম্বকীয় বর্ণের পরে দেখেন কি রয়েছে? এখানে হ। কি রয়েছে? হ। এখন এই হটা কি? লোহা বর্ণ। তাহলে চৌম্বকের পরে লোহা আছে, তাহলে এখন পূর্ণ হবে, মূর্ধন্য হবে। মূর্ধন্য এ হ হবে। তারপরে দেখেন সায়ান্ন। এখানে কি কোনো চৌম্বকীয় বর্ণ আছে? না, নেই। এখানে কোনো চৌম্বকীয় বর্ণ নেই। তার কারণে এখানে কি হবে? এখানে দন্তন্য হবে। এখানে কি হবে? দন্তন্য হবে। তাও যদি বুঝতে না পারেন, তা ওইদিকে দেখেন। এই অন্ন মানে কি? দিন। অন্ন মানে কি? দিন। আর এই পূর্বাহ্ন মানে কি? সকাল, দিনের প্রথম ভাগ সকাল। আর মধ্যাহ্ন মানে কি? দিনের মাঝ মাঝ ভাগ মানে দুপুর। আবার অপরাহ্ন মানে কি? দিনের শেষ ভাগ, বিকেল। শেষ ভাগ কি? বিকেল। আর সায়াহ্ন মানে সন্ধ্যা। সায়াহ্ন মানে কি? সন্ধ্যা। এখন দেখেন মূল বিষয়টা কি। তো এই পূর্বাহ্নর সময় বা সকালের সময় সূর্য কোথায় থাকে? সূর্য নিচের দিকে উঠে না তখন,
সূর্য কি নিচের দিকে হেলে থাকে না সূর্য? তো তাহলে ভাই এই পূর্বাহ্ন বান্নের ন কোথায় হবে? নিচে হবে। কোথায় হবে? নিচে হবে। মধ্যাহ্নের সময় সূর্য কি মাথার উপরে থাকে না? সূর্য এই মাথার উপরে থাকে, তার কারণে এই মধ্যাহ্নের ন কোথায় হবে? ওপরে হবে। ন কোথায় হবে? ওপরে হবে। এখন দেখেন অপরাহ্ন বা বিকেলের সময় সূর্য আবার কি হেলে থাকে না? অবশ্যই হেলে থাকে। তার কারণে এখানে কি হবে বলেন তো? নিচে হবে। কই হবে? নিচে। এখন সায়াহ্নের সময় তো আর সূর্য থাকে না, সাঁঝের বেলায় কি চাঁদ দেখা যায়? চাঁদ কোথায়? উপরে দেখা যায়, মাথার উপরে আকাশে থাকে চাঁদ। তো এর কারণেই সায়াহ্নের কোথায় হবে? উপরে হবে। এখন বলেন এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? ভাই আপনি যেভাবেই হোক, আপনি সূর্যের সিকোয়েন্স দিয়ে হোক, আর ওই যে আমাদের যে চৌম্বক তত্ত্বের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনাকে এটা পারতে হবে। কারণ আপনি এই চারটা বানানের একটা বানান আপনি কমন পাবেনই, কোনো না কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনি পাবেনই। কপাল ভালো থাকলে ঢাবিতেও চলে আসতে পারে। একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে। তো এখন দেখেন, আমরা নত সত্য বিধানের শেষ যে রুলসটা আছে সেই রুলসটা শিখব। শেষ রুলসটা কি দেখেন? শেষ রুলসটা হচ্ছে এই অ বা আয়ের পরে, কিসের পরে? এই অ এবং আয়ের পরে যদি কোনো স বসে সেটা দন্তস্ব। সেটা কোন স? দন্তস্ব। আর এই অ বা আ ছাড়া অন্য স্বর। এখন এই অন্য স্বরগুলো কি কি? অন্য স্বরগুলো বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে রস্বই, দীর্ঘ, রস্যু, দীর্ঘ, ঠিক আছে? তারপরে এই যে রি, তারপরে এ, ওই, ও, ও, এইগুলো কি স্বর? এগুলো অন্য স্বর। তো এই অ এবং আয়ের পরে যদি কোনো স বসে সেটা দন্তস্ব, এবং অ আ ছাড়া যদি অন্য কোনো বর্ণের পরে স বসে সেটা কোন স? মূর্ধন্য স। সেটা কোন স? মূর্ধন্য স। বুঝতে পারছেন? আমরা উদাহরণগুলো দেখবি। দেখুন তিরস্কার, এখন এই রয়ের সাথে কোনো কার নাই, তার মানে কি রয়েছে? অ। এখন অ এর পরে তার কারণে কি এখানে দন্তস্ব। পুরস্কারে কি রয়েছে? অ, তার কারণে এখানে কি? দন্তস্ব। নমস্কারে কি রয়েছে? অ, তার কারণে এটা কি? দন্তস্ব। বৃহস্পতিতে কি রয়েছে? অ, তার কারণে দন্তস্ব। পরস্পরে অ, তার কারণে দন্তস্ব। তেজস্বরে জয়ের সাথে অ, তার কারণে কি? দন্তস্ব। এই যে ভাস্কর কি রয়েছে? আ রয়েছে। আ থাকার কারণে কি? দন্তস্ব। স্নেহ সম্পদ, স্নেহাস্পদ, এখন এখানে কি রয়েছে? আ থাকার কারণে। এই বানানটা খুব আসছে, অনেক কয়বার আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার এসেছিল, এবং পরবর্তীতে অনেকগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় এই বানানটা এসেছে। যেমন দেখেন এখানে কি রয়েছে? আ, আ, এই কল্যাণী, আশু, আশু, কল্যাণী আশুতে কি রয়েছে? এখানে আ রয়েছে না? আ, তার কারণে কি? দন্তস্ব। তারপরে দেখেন এখানে অনুষ্ঠান, রস্যু রয়েছে না? তার কারণে কি? মূর্ধন্যস্ব। তারপরে দেখেন বিষয়, রস্যই রয়েছে না? তার কারণে মূর্ধন্যস্ব। বিষম, রস্যের কারণে মূর্ধন্যস্ব। বিষাদ, রস্যের কারণে মূর্ধন্যস্ব। আয়ুষ্মান, রস্যু থাকার কারণে মূর্ধন্যস্ব। আয়ুষ্কাল, রস্যু থাকার কারণে মূর্ধন্যস্ব। আবিষ্কার, রস্যই থাকার কারণে কি? মূর্ধন্যস্ব। পরিষ্কার, রস্যই থাকার কারণে মূর্ধন্যস্ব। বহিষ্কার, চতুষ্কোণ, রস্যু থাকার কারণে মূর্ধন্যস্ব। নিষ্পাপ, রস্যই থাকার কারণে মূর্ধন্যস্ব। নিষ্ফল, রস্যই। তারপরে দেখেন কৃষ্ট, রি থাকার কারণে কি? মূর্ধন্যস্ব। পিষ্ট, রি থাকার কারণে মূর্ধন্যস্ব। প্রতিষ্ঠান, রস্যই থাকার কারণে মূর্ধন্যস্ব। ভবিষ্যৎ, রস্যই। সুষম, রস্যু থাকার কারণে মূর্ধন্যস্ব। সুষ্ঠু, রস্যু থাকার কারণে মূর্ধন্যস্ব। বুঝতে পেরেছেন আমাদের নত্য সত্য বিধানের শেষ যে রুলসটা ছিল, এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। যে বলছিলাম অ বা আয়ের পরে যদি কোনো স থাকে সেটা কোন স? দন্ত স। আর অন্য স্বরের পরে যদি কোনো স থাকে তাহলে সেটা কোন স? মূর্ধন্য স। মূর্ধন্য স। আচ্ছা। তো এবার নত্য সত্যবিধানে আমাদের স্বভাবতই কিছু শব্দ আছে যে শব্দগুলোতে নত্য সত্যবিধান ব্যবহার হয়। মানে আমরা যে রুলস গুলো দেখাইলাম এই রুলস গুলো ছাড়া সবসময় ও স্বভাবতই কিছু শব্দে নত্য সত্যবিধান ব্যবহার হয়। তার আগে আমরা আরো দুইটা নিয়ম শিখে নিই। নিয়ম দুইটা এখন দেখেন একটু। নিয়ম দুইটা হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে, পদের শেষে
এই বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা কি বসে? সর্বদা দন্তন্য এবং দন্তস্ব বসে। দন্তন্য ন ও দন্তস্ব বসে। দন্তস্ব বসে। এখানে আমরা বলছিলাম যে ওই যে প্রথম যে রুলসটা শিখছিলাম, রি র এর পরে সবসময় মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব বসে। এই রি র থাকলেও মূর্ধন্য এবং দন্তস্ব এবং দন্তন্য বসে যদি সেটা কি হয়, বাংলা ক্রিয়াপদ হয়। কোন পদ হয়? ক্রিয়াপদ। যেমন উদাহরণ দেখেন, ধরিস, এখানে র থাকার পরেও কি দন্তস্ব। তারপরে করিস, র থাকার পরেও কি দন্তস্ব। তারপরে ধরেন, এই র থাকার পরেও কি দন্তন্য। তারপরে মারেন, এই র থাকার পরেও কি দন্তন্য। তো এই রি র মূর্ধন্য স থাকলে কি সবসময় মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়, কিন্তু বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদাই দন্তন্য এবং দন্তস্ব হয়। আমরা পরবর্তীতে আরেকটা যে রুলসটা শিখবো সেটা হচ্ছে তবর্গীয় বর্ণের সাথে, তবর্গীয় বর্ণের সাথে, তবর্গীয় বর্ণের সাথে সর্বদা, তবর্গীয় বর্ণের সাথে সর্বদাই কি হয়? দন্তন্য ও দন্তস্ব হয়। দন্তন্য এবং কি দন্তস্ব হয়। সাথে যুক্ত অবস্থায় লিখতে হবে। যুক্ত অবস্থায়, যুক্ত অবস্থায় সর্বদাই দন্তন্য এবং দন্তস্ব হয়। আমরা 2 নম্বর যে রুলসটা শিখছিলাম যে টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় সবসময় দন্তন্য এই মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব হয়। কিন্তু ত, থ, দ, ধ, দন্তন্য এবং দন্তস্ব এরা সবাই এক এক বর্গের। এর কারণে এই তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় সবসময় কি দন্তন্য এবং দন্তস্ব হয়। যেমন দেখেন ঘুমন্ত, এখানে ত এর সাথে যুক্ত থাকার কারণে কি দন্তন্য। তারপরে ডুবন্ত, ত এর সাথে যুক্ত থাকার কারণে কি দন্ত ন। তারপরে দেখেন স্ত্রী বানানটা, এই স্ত্রী বানান কি ত এর সাথে যুক্ত থাকার কারণে দন্ত স। তারপরে স্থির, স্থির থ এর সাথে যুক্ত থাকার কারণে কি দন্ত স। বুঝতে পারছি? তো আমরা যেটা দেখছিলাম স্বভাবতই বাংলা কিছু শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয়। স্বভাবতই বাংলা কিছু শব্দে মূর্ধন্য ন এবং মূর্ধন্য স হয়। তো এই স্বভাবত কি কোন কোন শব্দগুলো, এটা মনির চৌধুরী, মনির স্যারের বাংলা ব্যাকরণ বইয়ে তিনি দিয়েছিলেন এইটা এইভাবে: চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেণু বিনা কঙ্কন কণিকা, স্থান পুণ্য, বেণু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি, স্থান গুণ পুণ্য বেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লবণ বাণী, নিপুণ ভণিতা পানি, গৌণ কোণ ভান পান, ভান পন শান, চিক্কন নিক্কন তৃণ, কণিকা বণিক গুণ, গণনা পিনাক পণ্য বান, গণনা পিনাক পণ্য বান। এইগুলো আমাদের একটু ভালোভাবে কয়েকবার রিডিং পড়তে হবে এবং মুখস্থ করতে পারলে তো আরো বেশি ভালো হয়। এগুলো স্বভাবতই মূর্ধন্য হয়। তো এখন দেখেন স্বভাবতই মূর্ধন্য স হয়। ভাষা বানান আমরা রুলস শিখছিলাম কি বলেন তো? আমরা রুলসে শিখলাম না অ বা আয়ের পরে সবসময় দন্তস্ব হয়, তো এখানে আ থাকার পরে কেন মূর্ধন্য স? স্বভাবতই মূর্ধন্য স হয়। ভাষ্য, আভাস, ষণ্ড, পাষণ্ড, পোষণ, পাষাণ, ভূষণ, ভাষণ, অভিলাষ, আশার, প্লাবন, ষোড়শ, ষড়ঋতু, ষড়যন্ত্র। বিশ্বাস করেন ভাই, এই সকল শব্দগুলো থেকে কত শতবার প্রশ্ন হয়েছে বাংলাদেশের চাকরির পরীক্ষায় বলেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলেন। তো এই সকল শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমি বুঝাইতে পারছি। নত্য ও সত্যবিধান, নত্য ও সত্যবিধান সম্পূর্ণ যতটুকু পড়িয়েছে এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। আচ্ছা, তাহলে এবার দেখেন বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম। বাংলা বানানের নিয়মের প্রথম যে রুলসটা আমরা দেখতে পাচ্ছি সেই রুলসটা কি? প্রথমের রুলসটা হচ্ছে রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ, রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ যেটাই থাকুক, রস্বই
দীর্ঘই হ্রস্ব দীর্ঘ, এই রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ যদি বানানে কোনো এই দুইটার মধ্যে কোনোটা ব্যবহার করতে হয় আজকে থেকে কি ব্যবহার করবেন? শুধু রস্বই ব্যবহার করবেন। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব এবং দীর্ঘ এই দুইটার মধ্যে যদি কোনোটা ব্যবহার করার দরকার পড়ে তাহলে কি ব্যবহার করবেন? হ্রস্ব ব্যবহার করবেন। যেমন দেখেন, উদাহরণ দেখেন, আমরা কিছু উদাহরণ লিখি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। যেমন সারি বানান আগে কি এইভাবে লেখা হতো না? সারি বানান। তো এই দীর্ঘই ব্যবহার না করে কি এখন সারি বানান রস্বই, সারি বানান কি দিয়ে লেখা হয়? রস্বই দিয়ে লেখা হয়। তারপরে দেখেন এই যে বাড়ি লেখা হতো, বাড়ি, পানির বাড়ি, এই বাড়িতে কি এভাবে লেখা হতো না? এখন কি বাড়ি বানান এখন কি ভাবে লেখা হয়? বাড়ি। তারপরে গাড়ি বানান আগে আমরা যখন ছোটবেলায় দেখছি, যদিও আমার বয়স বেশি না, দীর্ঘই দিয়ে লিখতাম, এখন কি রস্বই দিয়ে। এখন কি দিয়ে লিখতে হবে? সকল বানানে দীর্ঘইকারের পরিবর্তে কি করে ব্যবহার হতে হবে? রস্বইকার ব্যবহার হবে। তারপরে দেখেন এই যে উষা বানান, আমরা কি করতাম? দীর্ঘই দিয়ে লিখতাম না উষা বানান, এখন কি হবে? রস্যু। এখন কি রস্যু। উর্মি বানান, উর্মি বানান কি আগে দীর্ঘ উকার দিয়ে লিখতাম না, এখন কি হবে? রস্যুকার। কি হবে? রস্যুকার হবে। এই উষা, উর্মি, উষা। তারপরে উড়না, আরেকটা বানান দেখেন উড়না, এই উড়না বানান দীর্ঘ দিয়ে লিখতাম না, এখন কি রস্যু দিয়ে লেখা। এখন কি দিয়ে লেখা? রস্যু দিয়ে লেখা। এখন এই উষা মানে কি সকালের সূর্য, উর্মি মানে কি সাগরের ঢেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন হয়েছিল জানেন? প্রশ্নটা হয়েছিল যে বাক্য ছিল এমন একটা, বাক্য দিয়ে বলছিল যে হচ্ছে কি যে সাগর সাগরের বিচে বসে বিচি গুনে, সাগর সাগরের বিচে বসে কি গুনে? বিচি গুনে। এখন সাগর সাগরের বসে বিচি বিচি গুনে, বিচি কোন পদ? বিসি কোন পদ? ঠিক আছে। এখন বিসি মানে যে সাগরের ঢেউ এটা আমরা জানি না। বয় দীর্ঘি চয়ে চ, বিচ, বিসি বয় দীর্ঘি চয়ে রস্যি বিচি। বিচি মানে হচ্ছে কি সাগরের ঢেউ। তো তাহলে সাগর সাগরের বিচে বুনে বিচি গুনে। তো সাগর সাগরের বিচে বুনে কি গুনে? বিচি গুনে। তো এই উর্মি মানেও কি সাগরের ঢেউ। উড়না, উড়না মানে মাকড়সা, উড়না মানে কি মাকড়সা। উড়না না, বহুব্রীহি সমাস। উড়নার ন্যায় নাভি যার, মানে মাকড়সার মতো নাভি যার। ঠিক আছে। তো এখন এই উড়না নাভ, এটাকে উড়না নাভ কাকে বলা হতো? সরস্বতীকে শুধু বলা হতো। ঠিক আছে। এখন অনেকের আপনার থাকলেও আপনি সরস্বতী হতে পারবেন না দেখেন। তো এই যে আমরা মূল কনসেপ্টটা আমরা বুঝতে পারছি যে রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ যেটাই থাকুক কি ব্যবহার করতে হবে? রস্বই দীর্ঘের পরিবর্তে রস্বই, হ্রস্ব দীর্ঘর পরিবর্তে হ্রস্ব। কতক্ষণ পর্যন্ত ব্যবহার করা যাবে স্যার? সকল বানানেই কি করা যাবে? আরে না না, দেখেন আমরা লিখি না 29, কি লিখি? 29। এই 29-এর বাংলায় উনো রয়েছে দুইটা, একটা রস্যু দন্তান্ন আর আরেকটা দীর্ঘ দন্তান্ন। এই রস্যু দন্তান্ন উনো মানে নয়, রস্যু দন্তান্ন মানে কি উনো মানে নয়, আর দীর্ঘ দন্তান্ন উনো মানে কম। দীর্ঘ দন্তান্ন উনো কি যুক্ত করে? এই প্রত্যয় যুক্ত হলে কি হয়? কম হয়। তা এখন 29 মানেটা কি? 29 মানে কি 30 নয় না 30-এর কম? যদি আমি রস্যু দিয়ে 29 লিখি তার মানে কি 30 নয়? এখন 30 নয় 31, 32, 33, 34, 35 এগুলো তো হতে পারে। তো 29 মানে কি 31, 32, 33, 34, 35 না, 29 মানে কি 30-এর কম। তাহলে এই 29 যদি আপনি রস্যু দিয়ে লেখেন ভাই, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণে এখানে দীর্ঘ দিয়ে লিখতে হবে। এক্সেপশনাল কিছু রয়েছে, তো সাধারণত মনে রাখবেন যে রস্বই দিয়েই লেখা হয়। পরবর্তী বানানটায় বানানে এরকম এই এই বানানগুলোর আরো উদাহরণ দেখেন: পদবী, শ্রেণী, কিংবদন্তি, তরণী, ধরণী, পল্লবী, মঞ্জির। আরবি হাতি, হাড়ি, শাড়ি, গাড়ি, বাড়ি, যুবতী। ইংরেজি পাগলি, চুন, মূলা। সূচিপত্র, সূচিপত্র। ওড়না, 19। এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা বানানে এখন থেকে রস্বই এবং হ্রস্বর ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, তাহলে আমরা নেক্সটের নিয়মে যাই। বিদেশি শব্দের বানানে আজকে থেকে, আজকে থেকে বিদেশি শব্দের বানানে এই বর্ণগুলার ব্যবহার করবেন না। বিদেশি শব্দের বানানে কি করবেন না? এই বর্ণগুলো ব্যবহার করবেন না। বুঝতে পেরেছেন? কি কি বর্ণ তাহলে ব্যবহার করবেন না? রস্বই, রস্যু, রি, উ, ইউ, মূর্ধন্য, মূর্ধন্য ষ, ক্ষিউ। আরো কয়টা বর্ণ লিখে দিই, যেমন দেখেন আরো বর্ণগুলো কি কি হতে পারে।
আরো বর্ণ হচ্ছে জয়ে ইউ, তারপরে হচ্ছে কি যে হয়ে ম। এইগুলো বিদেশি শব্দের বানানে ব্যবহার করবেন না, বিদেশি শব্দের বানানে কি এই বর্ণগুলোর ব্যবহার হবে না। যেমন দেখেন, আমরা আগে লিখতাম না গ্রিন, গ্রিন বানানে এইভাবে লিখতাম না, এখন কি গ্রিন বানানে কি হবে? দন্তান্ন গ্রিন, দন্তান্ন কি গ্রিন। আরবি বানান আমরা এভাবে লিখতাম না, বা নুরানি। দেখেন এখনো অনেক জায়গায় অনেক মাদ্রাসায় এটা ভুল করা, নুরানি। এখন বলেন তো এই নুরানি শব্দটার কয় জায়গায় বানান ভুল রয়েছে? নুরানি শব্দের বানান কয় জায়গায় ভুল রয়েছে একটু বলেন। দুই জায়গায়। কয়টা ভুল রয়েছে বানানে? দুইটা। দেখেন এখানে দুইটা না, তিনটা ভুল রয়েছে। নয়ে প্রথমত রস্যু, তারপরে রয়ে আকার, এখানে দন্তান নয় এবং রস্যি, এই জায়গাতে দুইটা, এই জায়গাতে একটা, তিনটা। বুঝতে পারছেন? নুরানি এই বিদেশি শব্দের বানানে কি হয় না, এগুলোর হয় না। আমরা যদি আরো উদাহরণ দেখি, দেখেন গ্রিন, স্টার, স্টিল, কর্নার, আয়রন, ফার্নিচার, স্টোর। নুরানি নামাজি, পোস্টার, মাস্টার, পরিস, পীর, বিমা, বর্গী। তারপরে আমরা আরো দেখতে পাই সেটা কি, জামদানি, পাঞ্জাবি, দূরবীন, কাহিনী, স্টেশনারি, লাইব্রেরি, আসমানি, আজনবী, শহীদ, মিস্ত্রি, গির্জা, ইগল। এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে বিদেশি শব্দ, এবং এই বিদেশি শব্দের বানানে কি হয় না, দীর্ঘ ই, দীর্ঘ রি, উ, ইউ, খিউ, মূর্ধন্য স, হয় ম, তারপরে এই মূর্ধন্য ন, এগুলোর ব্যবহার বিদেশি শব্দের বানানে হয় না। আশা করি বুঝাইতে পেরেছি। পরবর্তীতে আমরা যে রুলসটা দেখছি সেটা একটু দেখেন। দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে, দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে আজকে থেকে সব সময় হ্রস্বইকার এবং হ্রস্বকার লিখবেন, হ্রস্বইকার এবং হ্রস্বকার লিখবেন। পর্তুগিজ, আমরা আগে এই পর্তুগিজ বানানে দীর্ঘ ব্যবহার করতাম না, এখন কি হ্রস্ব। গ্রিস বানানে দীর্ঘ ব্যবহার করতাম না, এখন কি হ্রস্বই, এখন কি হ্রস্বই। তারপরে আমরা ইতালি লিখতাম এইভাবে, ইতালি এভাবে লিখতাম না, কিন্তু এখন কি ইতালি, হ্রস্বই। তারপরে আমরা জার্মানি লিখতাম না এইভাবে, জার্মানি, জার্মানি লিখতাম, দেখ এখন জার্মানি বানান কি, জার্মানি, ইতালি, জার্মানি, পর্তুগিজ। এই যে এইভাবে আমরা লিখতাম। তো তারপরে দেখেন শুধু ব্যতিক্রম তিনটা নাম, দেশের নাম মনে রাখবেন। তিনটা দেশের নাম ব্যতিক্রম, এই রুলস দিয়ে হবে না। তিনটা দেশ কি, এখানে আমি লিখে দিলাম। তিনটা দেশ বলতে কি যে, মালদ্বীপ, মালদ্বীপ, মালদ্বীপের পাশে রয়েছে কি শ্রীলঙ্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং কি চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং চীন। এই তিনটা দেশের বানানে এই শুধু দীর্ঘ ঈকার হবে, তাছাড়া সকল দেশের বানান, জাতির বানান, ভাষার বানানের ক্ষেত্রে কি হ্রস্বই হবে। যেমন দেখেন ইংরেজি বানান কি আমরা দীর্ঘ ই দিয়ে লিখতাম না, এখন কি হ্রস্বই। ফরাসি, দেশি, বাঙালি, এটা কি করতাম। তারপরে আমরা আরবি বানান এভাবে লিখতাম না, আরবীয়, আরবীয় সভ্যতা যখন বলতাম তখন কি আরবি বানান কি এভাবে লিখতাম না, এখন কি আর রবি। তারপরে অস্ট্রেলীয়, জার্মানীয়, তারপরে হচ্ছে কি যে মঙ্গোলীয়, এই বানানগুলোতে কি করতাম আমরা আগে দীর্ঘ ঈকার ব্যবহার করতাম, এখন কি সব হ্রস্ব ঈকার এবং হ্রস্বকারের ব্যবহার হবে। এখন এই জায়গাতে একটা কথা আছে, কথাটা কি এখানে ভালো করে মনোযোগ দিবেন। এই দেশ, জাতি, ভাষার নামের ক্ষেত্রে যখন ইয় প্রত্যয় যুক্ত হবে, কি হবে, ইয় প্রত্যয় যুক্ত হবে, তখন সেখানে দীর্ঘ ঈকার হবে, তখন সেখানে কি হবে, এই ইওর পরিবর্তে কি ইওর জন্য কি হবে, দীর্ঘ ঈকার হবে। যেমন দেখেন ভারতীয়, ভারতীয়, ঠিক আছে। তারপরে অস্ট্রেলীয়, অস্ট্রেলীয়, ভারতীয়, অস্ট্রেলীয়, ঠিক আছে। আরবীয় যখন হবে তখন কি দীর্ঘ ঈকার দিয়ে হবে, তখন কি সেগুলো দীর্ঘ ঈকার, যখন ইও প্রত্যয় যুক্ত হবে তখন দীর্ঘ ঈকার দিয়ে হবে। আশা করি বুঝাইতে পারছি। এই রুলসটা কি বুঝতে পারছেন কিনা, এখান থেকে বারবার প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে। আচ্ছা, তো পরবর্তীতে যে রুলসটা দেখেন সেটা হচ্ছে কি, আলী, অঞ্জলি, আবলি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবেনই। আলী, অঞ্জলি, আবলি শব্দের বানানে সবসময় শেষে কি হবে, দীর্ঘ ঈকার হবে। আলী, অঞ্জলি, আবলি শব্দের বানানে সবসময় কি হবে, দীর্ঘ ঈকার হবে, এই হ্রস্ব ঈকার হবে, কি হবে, হ্রস্ব ঈকার হবে। যেমন দেখেন গীতাঞ্জলি কি রয়েছে, আলী। শ্রদ্ধাঞ্জলি কি রয়েছে, আলী।
অর্থা অর্থাগুলি রয়েছে কি অর্থ আলি আবলি অর্থাবলী অর্থালি। তো তারপরে দেখেন পুষ্পাঞ্জলি কি রয়েছে অঞ্জলি। তারপরে জলাঞ্জলি কি রয়েছে অঞ্জলি। প্রেমাঞ্জলি কি রয়েছে অঞ্জলি। খেয়ালি কি রয়েছে আলি। বর্ণালী আলি। সোনালী আলি। রূপালী আলি। গীতালি আলি। চৈতালি আলি। মেয়ালি আলি। গোরালি আলি। পূবালি আলি। হেয়ালি আলি। মিতালি আলি। পদাবলী আবলি। কবিতাবলী আবলি। রচনাবলী আবলি। তথ্যাবলী আবলি। তো এই যে আলি অঞ্জলি আবলি শব্দের বানানে কোনো শব্দের শেষে যদি আলি অঞ্জলি আবলি যুক্ত হয় তাহলে সবসময় কি হয় রস্বইকার হয়। এখন যদি ব্যাংকের নাম বোঝায় ব্যাংক, ব্যাংক বাংলাদেশের দুইটা ব্যাংক রয়েছে না সোনালী, সোনালী ব্যাংক যদি বলে তাহলে সোনালী ব্যাংক যদি বলে তাহলে ভাই দীর্ঘই। আর রূপালী ব্যাংক যদি বলে, রূপালী ব্যাংক যদি বলে তাহলেও সেটা কি দীর্ঘই। কারণ এই ব্যাংকের নামগুলো বাংলাদেশের সৃষ্টলগ্নের ট্রেড লাইসেন্স থেকে তারা দীর্ঘইকার দিয়ে রাখছে। তো আমরা এগুলো কি করব দীর্ঘইকারই লিখবো। আমরা কি লিখবো দীর্ঘইকার লিখবো। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। তো পরবর্তীতে যে রুলসটা রয়েছে সেটা দেখেন কয় রস্যিকারের কি আর কয় দীর্ঘিকারের কি, আসলে কোনটা কোন কি। কয় রস্যিকারের কি এবং কয় দীর্ঘিকারের কি আসলে কোনটা কোন কি। এখন দেখেন যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেটাই কি কয় রস্যিকারের কি। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেটাই কি কয় রস্যিকারের কি। আর এই কয় রস্যিকারের কি পদ প্রকরণের দিক থেকে এটাকে বলা হয় অব্যয়। এটাকে কি বলা হয় অব্যয়। আর যে প্রশ্নের উত্তর একটা বর্ণ অন্তত একটা শব্দ অন্তত ব্যবহার করার দরকার পড়ে সেটাকে বলা হচ্ছে কি কয় রস্যিকারের কি। এখন যদি জিজ্ঞেস করা হয় কয় দীর্ঘিকার দিয়ে কয় রস্যিকার দিয়ে যে কি তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, হ্যাঁ বা না। কিন্তু তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো তখন কি হবে, তখন ভাই হবে হচ্ছে এ ভাত খেয়েছি রুটি খেয়েছি লাল পানি মানে চায়ের কথা বলছি চা খেয়েছি এগুলো হতে পারে। তো এখন আমরা ওইটাই বলছি যে কয় রস্যিকারের কি হা বা না দিয়ে প্রশ্ন করলে কয় রস্যিকারের কি, আর হা বা না দিয়ে যদি উত্তর না দেওয়া যায় তাহলে কি হবে কয় দীর্ঘিকারের কি। কিন্তু এটা আপনারা জানেন ঘটনাটা কি এবার শোনেন। ঘটনাটা হচ্ছে এই কি কখনো সর্বনাম হয় কখনো সেটা বিশেষণ হয়, কখন সর্বনাম হয় আর কখন বিশেষণ হয় এই জিনিসটা একটু লক্ষ্য করেন এখানে। জিনিসটা বিষয়টা কি এই কয়েদের ঘিকারের কি প্লাস যখন নাউন হয় কি হয় নাউন বা বিশেষ্য। এই কি প্লাস যদি কি নাউন বা বিশেষ্য হয় তখন সেটা বিশেষণ, তখন সেটা কি বিশেষণ, তখন সেটা বিশেষণ। আর এই কয় দীর্ঘিকারের কি প্লাস যদি কি হয় ভার্ব, ভার্ব বা ক্রিয়া হয় ভার্ব বা কি হয় ক্রিয়া হয় তখন সেটা হয় সর্বনাম, তখন সেটা কি সর্বনাম, তখন সেটা সর্বনাম। ভালো করে বুঝেন কয়ের শিকারের কি কয় দীর্ঘের কি প্লাস নাউন থাকলে তখন সেটা কি বিশেষ্য, আর কি প্লাস ভার্ব থাকলে কি সেটা সর্বনাম। ভার্ব থাকলে কি সর্বনাম। এখন দেখেন এখানে মূল বিষয়টা আমরা আমরা যদি দুইটা উদাহরণ দিয়ে আপনাদের এখন বলি যে কোনটা কোন কি। আমরা 1 নম্বর লিখলাম তুমি, তুমি তুমি কি করছো, কি করছো, তুমি কি করছো একটা 1 নম্বর। এবং 2 নম্বর, 2 নম্বর তুমি, তুমি কি বই পড়ছো, কি বই পড়ছো। এখন আমাকে একটু জানাবেন এই প্রথমকার যে কিটা এইটা কোনটা কোন কি, আর পরের যে কিটা এইটা কোন কি একটু জানাবেন। প্রথমকারটা কি আর পরেরটা কি এই দুইটা একটু জানান। 1 নম্বরটা কি সর্বনাম না বিশেষণ, 2 নম্বরটা কি সর্বনাম না বিশেষণ।
আমরা মূল বিষয়টা বলছি কি, কি প্লাস যদি নাউন থাকে তাহলে সেটা বিশেষণ, আর কি প্লাস যদি ভার্ব থাকে তাহলে সেটা কি সর্বনাম। 2 নম্বরটা সর্বনাম, 2 নম্বরটা কি বলছে, সর্বনাম হয় এই শিখছে। 1 নম্বরটা কি, ভালো করে দেখেন এখানে। 1 নম্বরটা সর্বনাম, 1 নম্বরটা কি সর্বনাম, এই তো। কারণ এখানে দেখেন কি প্লাস কি ভার্ব, কি প্লাস কি ভার্ব, করছোটা কি ক্রিয়া। তাহলে 1 নম্বরটা সর্বনাম, আর 2 নম্বরটা কি, কি প্লাস নাউন। কি প্লাস যদি কি নাউন হয় তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বাংলা ক্লাসে লেখে অ্যাডজেক্টিভ। তো দেখেন আমাদের পরবর্তী যে রুলস, যে এগুলো আছে আমরা এখানে এগুলো দেখলামই। তো এখন দেখেন পরের যে রুলসটা রয়েছে, করণকৃত ভুবন ভূত। করণকৃত ভবন ভূত, কোনো শব্দের শেষে যদি এইগুলো যুক্ত হয়, কোনো শব্দের শেষে যদি এগুলো যুক্ত হয় তাহলে সেই শব্দের মাঝে কি দীর্ঘইকারের আগমন ঘটে, দীর্ঘইকারের আগমন ঘটে। যেমন দেখেন এই অঙ্গ থেকে অং ভূত যুক্ত হওয়ার কারণে কি দীর্ঘইকার আসছে, আত্ম থেকে করণ যুক্ত হওয়ার কারণে দীর্ঘইকার আসছে, কৃত যুক্ত হওয়ার কারণে দীর্ঘইকার আসছে। দূর থেকে কৃত যুক্ত করার কারণে দীর্ঘইকার, করণ যুক্ত করার কারণে দীর্ঘইকার, ভূত যুক্ত করার কারণে কি দীর্ঘইকার। তেমনি ভাবে দ্রবীকৃত, দ্রবীভূত ভবন, দ্রবীভূত। নাসিক কি ভবন, নাসিককে কি ভবন, দীর্ঘইকার আসছে। তেমনি ভাবে নিরশ্রী করণ যুক্ত করার কারণে দীর্ঘই, নিরশ্রী কৃত জানার কারণে দীর্ঘই। বশীকরণ দীর্ঘই, বশীভূত দীর্ঘই। বাষ্পীকরণ দীর্ঘই, বাষ্পীভূত কি দীর্ঘই। শুদ্ধিকরণ দীর্ঘই, শুদ্ধিকৃত কি দীর্ঘই। সমীকরণ কি দীর্ঘই, এবং সমীভবন কি দীর্ঘই। বুঝতে পেরেছেন কি না একটু বলেন ভালোভাবে, এই নিয়মটা বোঝা গেছে না? যদি এটা বুঝেন তাহলে আমরা পরবর্তী পরবর্তী নিয়মটাতে যাই। পরবর্তী বাংলা বানানের শেষে, বাংলা বানানের শেষে যদি বাংলা কোনো শব্দের বানানের শেষে যদি দীর্ঘইকার থাকে, কি থাকে, দীর্ঘইকার থাকে, এবং ওই দীর্ঘইকারের পরে যদি ত তত্ত না তা নি কা, ত তয় তয় ব তা নি কা, এবং বিন্দু কুল সমূহ তত্ত্ব সভা পরিষদ বিদ্যা জগৎ, এই শব্দাংশগুলো যদি যুক্ত হয়, বাংলা কোনো শব্দ রয়েছে, শব্দের শেষে দীর্ঘইকার রয়েছে, এবং ওই দীর্ঘইকার যুক্ত ওই দীর্ঘইকার যুক্ত শব্দের পরে ত তত্ত্ব তা নিকা কুল বিন্দু বিন্দু সমূহ তত্ত্ব সভা পরিষদ বিদ্যা জগৎ, এইগুলো যদি ওই সকল শব্দের পরে যুক্ত হয় তাহলে সেখানে এই দীর্ঘইকারের পরিবর্তন হয়ে গিয়ে কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। যেমন দেখেন অধিকারী, শব্দটা দেখেন অধিকারী, অধিকারী। এই অধিকারী শব্দের কি শেষে দীর্ঘইকার রয়েছে। এখন এই শব্দের শেষে দীর্ঘইকার, এখন যদি আমি অধিকারিত্ব দিই, মানে তয়ে তয়ে ব যদি যুক্ত করি, অধিকারিত্ব দিই, তাহলে কি সেই দীর্ঘইকারটা পরিবর্তন হয়ে হ্রস্বইকার হবে না? তার কারণে এই অধিকারিত্ব বানানে কি, অধিকারিত্ব বানানে আমাদের হ্রস্বই, অধিকারী তয়ে তয়ে ব। তারপরে দেখেন মন্ত্রী, এই মন্ত্রী বানানে কি দীর্ঘইকার না? তো এই মন্ত্রীর পরে যদি সভা যুক্ত করি, মন্ত্রী পরিষদ যদি যুক্ত করি, তাহলে কি, বা তাহলে মন্ত্রী বিন্দ যুক্ত করলেও কি হবে, রস্বই দীর্ঘই রস্বইকার হয়ে যাবে না? তাহলে কি মন্ত্রী সভা। তারপরে আমরা লিখতে পারি কি মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ। তো এই যে আমরা এখানে এইটাই দেখলাম যে হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি তত্ত্ব তা নিকা থাকে এবং দীর্ঘইকার যুক্ত শব্দের শেষে, এবং যদি কি থাকে, মানে বিন্দু কুল সমূহ তত্ত্ব সভা পরিষদ বিদ্যা জগৎ এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, তাহলে দীর্ঘইকার পরিবর্তন হয়ে গিয়ে হ্রস্বইকার হয়। যেমন দেখেন উদাহরণগুলো দেখেন, অধিকারী থেকে অধিকারিত্ব, সহযোগিতা থেকে সহযোগী থেকে সহযোগিতা। তারপরে দেখেন উপযোগী থেকে উপযোগিতা, কৃতিত্ব প্রতিযোগিতা, মন্ত্রিসভা উপকারিতা মন্ত্রিত্ব, মনোযোগিতা দায়িত্ব, বিলাসিতা পূর্ণ, দূরদর্শিতা একাকিত্ব, মন্ত্রী পরিষদ পতি, বন্ধুকতা প্রতিবিদ্যা, প্রাণীকুল গুণীবিন্দু, গুণীজন, মায়াবিনী, প্রাণী জগৎ, অনুগামী, কর্মচারীগণ, কর্মচারীবৃন্দ, অঙ্গিকা। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়মের কনসেপ্ট। এবং বাংলা বানানের এই যে আমরা বলছিলাম কোনো শব্দের শেষে যদি কি দীর্ঘইকার থাকে এবং সেই শব্দের শেষে যদি এই কি থাকে ততত্ব তানিকা কুল বিন্দু বর্গ সভা পানি বিদ্যা জগৎ, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, হ্রস্বইকার দীর্ঘইকার পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, হ্রস্বইকার হয়ে যাবে। তো পরবর্তীতে দেখেন কারি আরি চারি
ভার্সেস কারি আরি চারি, মানে কখন কোনটা হবে, কখন কোনটা হবে, কারি আরি চারি ভার্সেস কারি আরি চারি, মানে কখন দীর্ঘ ঈকার হবে কখন হ্রস্ব ঈকার হবে। লেখেন, ব্যক্তি যদি কি বুঝাই, ব্যক্তি বোঝাই, ব্যক্তি বোঝালে দীর্ঘ ঈকার, আর অব্যক্তি বুঝালে, অব্যক্তি বুঝালে কি হ্রস্ব ঈকার, ব্যক্তি বুঝালে দীর্ঘ ঈকার আর অব্যক্তি বুঝালে কি হ্রস্ব ঈকার। যেমন দেখেন সরকারি কি হবে, সরকারি, সরকারি কি কোনো ব্যক্তি বোঝায় না অব্যক্তি বোঝায়, তরকারি, তরকারি, তারপরে দরকারি, হ্রস্ব ঈকার। তো সরকারি তরকারি দরকারি এগুলো কি অব্যক্তি বোঝায় না। তারপরে যদি আমরা লিখি সমন্বয়কারী, সমন্বয়কারী, এটা তো নিঃসন্দেহে ব্যক্তি বোঝায়। উপকারী, উপকারী, এটা তো অব্যক্তি বোঝায়। তারপরে যদি লিখি হচ্ছে আমরা আহ পথচারী, পথচারী ব্যক্তি বুঝাই। ঠিক আছে, বারোয়ারি, বারোয়ারি, বারোয়ারি একটা পূজার হচ্ছে কি যে ইয়ে নাম, ওটা তো ব্যক্তি বুঝাই না। তাহলে এইগুলো কারিয়ারি চারি যদি ব্যক্তি বুঝাই তাহলে সেটা কি দীর্ঘইকার, আর অব্যক্তি বুঝালে সেটা কি হ্রস্বইকার। বুঝতে পারছেন কিনা একটু জানান তো, এতক্ষণ পর্যন্ত যেগুলো শিখিয়েছি আজকে, এগুলো কি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, তো দেখেন আমরা পরবর্তী যেটা শিখবো সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন, দয় দীর্ঘকারের দু এবং দয় রস্যকারের দু, কখন দয়ে দীর্ঘকার বসে কখন দয়ে রস্যকার বসে। মনে রাখবেন দূরত্ব, দূরত্ব বোঝালে, দূরত্ব বোঝালে কি দয়ে দীর্ঘকার, আর দূরত্ব ছাড়া বাকি সকল ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে দূরত্ব বুঝালে কি দয়ে দীর্ঘকার, আর দূরত্ব ছাড়া বাকি সকল ক্ষেত্রে কি দয়ে রস্যুকার, বাকি সকল ক্ষেত্রে কি দয়ে রস্যুকার। আপনাদের কি অনলাইনে এক্সাম হয় একটু জানান তো। জি, না, 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 বুঝলাম না। কেউ বলে হয় কেউ বলে হয় না। প্রশ্ন পাঠানো হয় শুধু, আচ্ছা এক্সাম হয় বলছে অনেকে। তো এক্সামের কেমন আসে, আপনাদের স্কোর গুলো কেমন আসে, মানে আপনাদের কি ভালো মনে হয় এক্সামের স্কোর গুলো কেমন আসে আপনাদের মোটামুটি কি। স্কোর না বুঝলে তো আমরা বুঝতে পারবো না যে আপনাদের কার কি পরিস্থিতি কেমন কি অবস্থা। আপনারা কি সবাই কি অনলাইনেরই বেছে না অফলাইনেও আছেন। অনলাইনে, সবাই যদি অনলাইনে থাকে তাহলে অনলাইনে এক্সামগুলো তো হয় আমাদের। ক্লাসে যা পড়ানো হয় এগুলোই কমন আসে। আচ্ছা, তো আপনাদের হচ্ছে কি যে পরীক্ষা টরীক্ষাগুলো দিতে হবে বুঝছেন। আর পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার প্রিপারেশনের পরিস্থিতি কি, আপনি প্রিপারেশনটা কেমন কিভাবে চলছে। ঠিক আছে, পরীক্ষাগুলো দেন। তো আর যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হচ্ছে বাংলা সম্ভার ফেসবুক পেজ আছে, সেই পেজে মেসেজ বা নক দিলে আমি কোনো ধরনের প্রশ্ন, কোনো প্রবলেম, কোনো কোশ্চিন বুঝতে পারছেন না কোশ্চিন ব্যাংক থেকে,
সেগুলো ছবি তুলে দিয়ে বা বুঝাইলে দিলে আমরা হচ্ছে কি যে সলভ করে দিতে পারি। বা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 5189832223। ঠিক আছে, এই নাম্বারটাতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। তাহলে আমি ওখানে লিখে দিলে যখন সময় পাই, সারাদিনই তো ক্লাস নেই, রাত 8টা 9টা 10টা পর্যন্ত ক্লাস থাকে, তো সেই ক্ষেত্রে করতে পারেন। বা বাংলা সবার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেলে আছে, দেখবেন প্লে লিস্ট করা আছে অ্যাডমিশন ক্লাসগুলো নিয়ে, সেখানে সেগুলো দেখে নিতে পারেন, সেখানে জানাইতে পারেন কোনো প্রবলেম থাকলে, এবং এটা করতে পারেন। তো দেখেন, যদি দূরত্ব বুঝাই তাহলে কি আমরা বলছিলাম, যদি দূরত্ব বুঝাই তাহলে এ দয় দীর্ঘকার। আর দূরত্ব ছাড়া বাকি সকল ক্ষেত্রে বাংলা সম্ভার, বাংলা সম্ভার, এই যে এরকম একটা লোগো দেয়া আছে দেখবেন, বাংলা সম্ভার। যদি দূরত্ব বোঝাই তাহলে কি দয় দীর্ঘকার, আর যদি দূরত্ব ছাড়া থাকে তাহলে সেটা কি দয় হ্রস্বকার। যেমন দেখেন এখানে আমাদের কিছু শব্দগুলো দেখেন, দুধ। এখন দুধ বলতে কি বোঝাই, দুধ বলতে বোঝাই হচ্ছে যে দূরের খবর নিয়ে আসে, দূরের কি নিয়ে আসে, যে খবর নিয়ে আসে তাকে দুধ বলে। যেমন আমাদের হচ্ছে কি যে গোপাল ভাঁড়ে দেখি না যে হচ্ছে কি যে রাজামশাই কই থেকে দুধ আসছে, যে এ, আমাদের নবাবের দূত আসছে। তো এখানে যেহেতু দূরত্ব, দূরের খবর নিয়ে আসে, তাই দীর্ঘকার। দূরদর্শন, দূরে দর্শন করে যে বা দূরের দিকে দেখে যে, সেটা কি দূরদর্শন। দূরদর্শী, দূরের কিছু অনুধাবন করতে পারে যে, সে দূরদর্শী। দূরদৃষ্ট, দূরদৃষ্ট, দূরদৃষ্ট। এখন দেখেন দূরদৃষ্টি, দূরদৃষ্টি মানে কি দূরের দিকে দৃষ্টি যার, ভবিষ্যতে সে দূরদৃষ্টি, দূরত্ব। এখন দূরদৃষ্ট শব্দটা ভালো করে দেখেন, দূরদৃষ্টি মানে দূরের দিকে দৃষ্টি যার, আর দূরদৃষ্ট বলতে বোঝানো হচ্ছে যে মন্দ ভাগ্য। এখন মন্দ ভাগ্য দ্বারা কি দূরত্ব বোঝাই, বোঝাই না, তাই রস্যুকার। দূরীকরণ, মানে এখানে দূরে দূর করার কথা বলছে, এখানে কি বোঝাচ্ছে, দূর করা। তা এখন দূর করা বলতে কি, দূরীকরণ বোঝাচ্ছে ডিস্টেন্স। তারপরে দেখেন দূরবীক্ষণ, মানে দূরের জিনিস অনুবীক্ষণ অনুক্ষণ করা, তাকে দূরালাপনী মানে টেলিফোন। দূরালাপনী মানে কি টেলিফোন। তো এখানে দূরের কিছু আলাপ করা হয়, সেটাকে দূরালাপনী, ডিস্টেন্স। তারপর দূরভূত, মানে দূরে, দূর করা, কোনো কিছুকে দূর করা কে, কিন্তু দূর অবস্থা দ্বারা দূরত্ব বুঝায় না, দূরারোগ্য দ্বারা দূরত্ব বুঝায় না, দূরহ দ্বারা। তারপরে দেখেন দুরান্ত, দুরন্ত, দুর্গা, দুর্গ, দুর্গম, দুর্গতি, দুর্বিষহ, দুর্ঘটনা, দুরাশয়, দুরাচার, দুরাকাঙ্ক্ষা, দুর্বার, দুর্নাম, দুর্দিন, দুর্নীতি, দুর্নিবার, দুর্ভোগ, দুর্বল, দুহিতা। এগুলো দ্বারা কি বুঝায় না, দূরত্ব বুঝায় না। তার কারণে এখানে কি এগুলো রস্যুকার, এগুলো কি রস্যুকার হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিষয়টা আমরা বুঝতে পারছি হয়তো। এখন দেখেন পরবর্তী যে রুলসটা, ভয়ে দীর্ঘকার কখন বসে আর ভয়ে রস্যুকার কখন বসে, ভয়ে দীর্ঘকার কখন এবং ভয়ে রস্যুকার কখন বসে। যেমন এখানে ভালোভাবে মনে রাখবেন, যদি মাটি, কি বলছে, যে ভূমি বা মাটি সম্পর্কিত, ভূমি বা মাটি সম্পর্কিত যা বোঝাবে, ভূমি বা মাটি বোঝালে, ভূমি বা মাটি বোঝালে, ভূমি বা মাটি বোঝালে কি দীর্ঘকার, আর অন্য সকল ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে কি রস্যুকার। ভূমি বা মাটি বোঝালে দীর্ঘকার, আর অন্য সকল ক্ষেত্রে কি রস্যুকার, অন্য সকল ক্ষেত্রে রস্যুকার। যেমন দেখেন, ভূমি মানে কি, ভূমি মানে তো মাটি বোঝায়, তার কারণে কি দীর্ঘকার। এখন ভূপৃষ্ঠ, ভূ, ভূ মানে কি পৃথিবী বা মাটি। ভূগোল, মাটি বা পৃথিবী পৃষ্ঠ নিয়ে আলোচনা করে কি ভূগোল। ভূমণ্ডল, তো দেখেন ভূমণ্ডল কি, যেটা হচ্ছে কি যে পৃথিবীর যে মাটির যে স্তর রয়েছে, এই স্তরকে বলা হচ্ছে ভূমণ্ডল। ভূমিকম্প কোথায় হয়, আসমানে, মাটিতে। তারপরে ভূপৃষ্ঠ মানে মাটি, ভূতল মানেও মাটি, ভূধর মানে পৃথিবী বা মাটি, ভূমি মানেও কি মাটি বা ভূমো, ভূমো মানেও কি মাটি বা পৃথিবী। এখন ভূমধ্যকারী মানে জমি, ভূমধ্যকারী মানে জমিদার, ভূমধ্যকারী মানে কি জমিদার। এখন জমিদারের কাজ কারবার কি নিয়ে, জমি না থাকলে কি জমিদার হবে, আমাকে কেউ জমিদার বলে, বলে না। তো এখন দেখেন, তারপরে দেখেন ভূলোক, এই ভূলোকটা কি,
ভূলোকটা হচ্ছে কি যে ভূলোকটা বলতে বোঝানো হচ্ছে কি যে এ মানে পৃথিবীর যে লৌকিকতা এটাকে বলে ভূলোক। কিন্তু ভুবন, ভুবন মানে কি বিশ্ব মহাবিশ্ব এগুলো সব কি ভুবন। তারপর দেখেন ত্রিভুবন, ত্রিভুবন মানে কি হচ্ছে কি যে স্বর্গ মর্ত্য পাতাল সবগুলোকেই বলা হচ্ছে ত্রিভুবন। ত্রিভুবন বলতে বোঝানো হচ্ছে স্বর্গমত্ত পাতাল সবটাকেই কি বলা হচ্ছে ত্রিভুবন বলা হচ্ছে। আর ত্রিভুজ, ত্রিভুজ বলতে বোঝানো হচ্ছে কি তিন ভুজ, তিন ভুজ। তো এখন কি এগুলোতে ত্রিভুবন ভুবন ত্রিভুজ এগুলোতে কি মাটি বোঝায়? মাটি বোঝায় না। তার কারণে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা এগুলো হচ্ছে রস্যুকার, এগুলোতে কি ব্যবহার হচ্ছে রস্যুকার ব্যবহার হচ্ছে। দেখেন এবার খুব গুরুত্বপূর্ণ অদ্ভুত শব্দটা ব্যতীত, অদ্ভুত শব্দ ব্যতীত, অদ্ভুত, এই অদ্ভুত শব্দটা ব্যতীত যত ভূত আছে, যত কি আছে ভূত, যত ভূত, ভূষ, ভূমি, ভূত ভূষ এবং কি ভূমি আছে, এই সকল সবগুলোতে কি ব্যবহার হবে? সবগুলোতে দীর্ঘকার হবে। ভূত ভূষ ভূমি সবগুলোতে কি ব্যবহার হবে? দীর্ঘকার ব্যবহার হবে। দেখেন সব জায়গাতে দীর্ঘকার হবে। অদ্ভুত ব্যতীত, এই জীবন মানে জি বাংলা আছে না, জীবন মানে জি বাংলায় একটা সিরিয়াল ছিল না ভূতু, এই ভূতু বানানটা ছিল রস্যুকার দিয়ে, কি দিয়েছিল? রস্যুকার ভূতু। এখন বলেন তো এই ভূত শব্দটা থাকলে কি দিয়ে হবে? দীর্ঘকার হবে, শুধু কোন শব্দটা বাদে? অদ্ভুত শব্দটা বাদে, অদ্ভুত শব্দটা বাদে। যেমন দেখেন আমরা একটা শব্দ লিখি ভূমিকা, ভূমিকা, এখন এই ভূমিকা দ্বারা তো মাটি বুঝাই না, তাহলে তো এখানে রস্যু হওয়ার কথা ছিল। কিন্তু কেন রস্যু হলো না? কারণ এই যে ভূমি শব্দটা আছে, কি আছে এখানে? ভূমি শব্দটা আছে। তেমনি ভাবে দেখেন ভূতপূর্ব, উদ্ভূত, কিম্ভূত, প্রভূত, দ্রবীভূত, দূরীভূত, ভূমিকা, ভূষি, ভূষিত, ভূষণ, বাষ্পীভূত, পুঞ্জীভূত, ঘনীভূত, এইগুলোতে ভূত ভূষ ভূমি থাকার কারণে কি দীর্ঘ উকার, থাকার কারণে কি দীর্ঘ উকার। আশা করি আমি বুঝাইতে পেরেছি, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানান। বুঝতে পেরেছেন কিনা জানান। আচ্ছা, তো পরের রুলসটা দেখেন, ব্যঞ্জন বর্ণের পরে রেফের দ্বিত্ব হয় না। ব্যঞ্জন রেপের পরে কি, রেপের পরে সাধারণত একই ব্যঞ্জন, এখানে একটু কারেকশন করে নিন, একই ব্যঞ্জন, রেপের পরে সাধারণত একই ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, একই ব্যঞ্জন বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। যেমন দেখেন আমরা আগে লিখতাম কর্ম, আগে লিখতাম কি কর্ম বানান এইরকম ভাবে লিখতাম, ধর্ম বানান কি করতাম আগে এইরকম লিখলাম, কর্তা বানান কি করতাম আমরা এইভাবে লিখতাম কর্তা। তো এইগুলো কি হবে না এখন? এইগুলো সবগুলো কি ভুল, সঠিকগুলো কি কর্ম, সঠিক কি কর্ম, ধর্ম, ধর্ম, তারপরে দেখেন কর্তা, এগুলো কি সঠিক? তার মানে এই ব্যঞ্জন বর্ণের পরে কি হয় না? রেপের পরে ব্যঞ্জন, একই ব্যঞ্জন দ্বিত্ব হয় না, একই ব্যঞ্জন কি হয় না? দ্বিত্ব হয় না। তারপরে দেখেন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে এদিকে লক্ষ্য করেন জর্দা, এই জর্দা বানান দেখবেন এখনো জর্দার কইটিতে এমনি করে দেওয়া, কিন্তু জর্দা বানান কি হবে? হবে না। জর্দা বানান কিভাবে হবে? জর, জর্দা বানান এখন দয়রেফ আকার হবে জর্দা, জর্দা বানান কি হবে? দয়রেফ আকার হবে। কিন্তু আবার আমরা এই রুলসটা শিখি, কিন্তু শিখে আবার এগুলো ভুল করি, মনে করি দৈর্ঘ্য বানান ভুল, দৈর্ঘ্য বানান ভুল। এখন এই দৈর্ঘ্য বানানে কি আমাদের একই ব্যঞ্জন দুইটা আছে, এখানে রেফ আর এটা কি ফলা, নাই, একই ব্যঞ্জন দ্বিত্ব নাই। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে রেপের পরে ব্যঞ্জন বর্ণ কি হয় না? দ্বিত্ব হয় না, রেপের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। এখন দেখেন বর্গের জয় দীর্ঘী বয়রস্যি জীবী আর জয় দীর্ঘী বয় দীর্ঘী জীবী, কোন জীবী কখন ব্যবহার হয়? বর্গের জয়রস্যি জয় দীর্ঘী বিবি জীবী আর জয় দীর্ঘী বয় দীর্ঘী জীবী, জয় দীর্ঘী বয় দীর্ঘী জিবি, কোনটা কখন ব্যবহার হয়? যেমন দেখেন এখানে জিবি যদি ভাই প্রথমে বসে, জিবি যদি কোথায় বসে? প্রথমে, শব্দের যদি প্রথমে বসে তাহলে বর্গের জয় দীর্ঘী বয় রস্যি। আর জিবি যদি কি শব্দের শেষে বসে তাহলে কি বর্গের জয় দীর্ঘী বয়ে দীর্ঘী। জিবি যদি শব্দের শেষে বসে তাহলে কি জয় দীর্ঘী এবং বয় দীর্ঘী। যেমন দেখেন পরজীবী শব্দটা দেখেন এখানে পরজীবী, জীবী কোথায়? শেষে, তাই জয় দীর্ঘী বয় দীর্ঘী। আইনজীবী শেষে,
বুদ্ধিজীবী শেষে, চিরজীবী শেষে, ক্ষণিজীবী শেষে, তারপর দেখেন শ্রমজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী কি শেষে। এই শেষে থাকার কারণে কি জয় দীর্ঘী বয় দীর্ঘী, কিন্তু যখন দেখি জীবিকা, জীবী কোথায়, শব্দের প্রথমে, তাই কি জয় দীর্ঘী বয় রস্যি, জীবিত প্রথমে, তাই একটা রস্যি একটা দীর্ঘী। তো তারপরে দেখেন জীবিতা, জীবিতেশা মানে জীবিতেশা মানে জীবনে বাঁচতে চাওয়ার যে আশা, আর জীবিতেশ মানে জীবন নিয়ে যে অতিষ্ঠ। ঠিক আছে, জীবী কোথায় আছে, প্রথমে রয়েছে, তার কারণে কি এখানে জয় দীর্ঘী বয় দীর্ঘী। বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, তাহলে পরবর্তী রুলসটা দেখেন, পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে দন্ত্য সয়েত কোথায় হবে আর দন্ত্য সয়েথ কখন হবে। দন্ত্য সয়েত কখন এবং দন্ত্য সয়েথ কখন, মধ্যে মধ্যে মনে রাখবেন অর্থহীন, অর্থহীন শব্দের শেষে, শব্দের শেষে, অর্থহীন শব্দের শেষে কি বসে, দন্ত্য সয়ে ত, দন্ত্য সয়ে ত। আর অর্থপূর্ণ, অর্থপূর্ণ শব্দের, অর্থপূর্ণ শব্দের শেষে, অর্থপূর্ণ শব্দের কি, অর্থপূর্ণ শব্দের শেষে বসে হচ্ছে দন্ত্য সয়ে থ। অর্থহীন শব্দের শেষে দন্ত্য সয়ে ত, আর অর্থপূর্ণ শব্দের শেষে কি দন্ত্য সয়ে থ। যেমন দেখেন অন্ত, এই অ শব্দের অর্থ আছে, নাই, তাই কি, সরি, এটা এই উদাহরণটা হবে না। দেখেন আশ্বস্ত, এই আশ্ব শব্দের অর্থ আছে, আশ্বস্ত শব্দের আশ্ব সরিয়ার তালে বা শয়ে বয়ের অর্থ আছে, নাই, তাহলে কি, তার কারণে কি এখানে দন্ত্য সয়েত। নাস্তায় না কি অব্যয় পদ, না কি অব্যয় পদ, না নেগেটিভ বলি আমরা কিন্তু না এর এক্স্যাক্টলি অর্থ নাই। এই নাস্তা, তার কারণে দন্ত্য সয়েত। ব্যস্ত, ব্যয় শব্দের অর্থ নাই, তাই। বৃদ্ধ, বৃদ্ধ বয়রিকার দয়ে ধয়ের অর্থ, ওই শব্দে বৃদ্ধর অর্থ আছে কিন্তু এখানে বয়রসি দয়ে, দয়ে বিধ্বস্ত, এখানে দন্ত্য সয়ে। তো এর কারণে পোষ শব্দের অর্থ নাই, তার কারণে দ্বন্দ্ব শয়ত। নেশা শব্দের অর্থ আছে কিন্তু নেশাগ্র শব্দের অর্থ আছে, নাই, তাই নেশা গ্রস্ততে দন্ত্য স। বিপদ শব্দের অর্থ আছে কিন্তু বিপদগ্র শব্দের অর্থ নেই, তাই দন্ত্য শয়ত। ক্ষতি, ক্ষতি রাস, ক্ষতির অন্ত হবে না এটা। তারপর অভ্যস্ত, এই অভ্য শব্দের অর্থ আছে, তারপরে তার কারণে কি এখানে দন্ত্য শয়ে ত। তারপরে দেখেন বিশ্বস্ত, এই বিশ্ব শব্দের অর্থ আছে, তাই এখানে কি হবে দন্ত্য শয়ে থ হবে। সমস্ত, এই সম শব্দের অর্থ নাই, তার কারণে কি দন্ত্য শয়ে ত। আত্মস্থ, এই আত্ম শব্দের অর্থ আছে, তাই দন্ত্য শয়ে থ। মুখস্থ, মুখ শব্দের অর্থ আছে, তাই দন্ত্য শয়ে থ। ঠোঁট শব্দের অর্থ আছে, তাই দন্ত্য শয়ে থ। তেমনি হবে কণ্ঠস্থ, গৃহস্থ, তটস্থ, তট মানে কি সমুদ্রের কিনারকে তট বলে। নিকট অর্থ আছে, গর্ভ অর্থ আছে, অসু অর্থ আছে, সু অর্থ আছে, দু অর্থ আছে, দ্বার অর্থ আছে, সমাধি অর্থ আছে, গর্ভ, ভূগর্ভ অর্থ আছে। তো এইগুলোর যদি তো অর্থ থাকে তাহলে সেটা কি বলছি দন্ত্য সয়ে থ। আর অর্থহীন শব্দের শেষে কি দন্ত্য সয়ে ত, দন্ত্য সয়ে ত। এবার দেখেন আমরা পরবর্তীতে মানে আমাদের বানানের এই নত সত্যবিধান বা বাংলা বানানের যতগুলো রুলস শিখিয়েছি, এইটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। সম্পূর্ণটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, তো তাহলে আমরা পরবর্তীতে যে আলোচনা করব সেটা হচ্ছে কি অপরিচিতা। কে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। অপরিচিতার লেখক কে, রবীন্দ্রনাথ ঠাকুর। দেখেন অপরিচিতা গল্পটা আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে কোথায় থেকে, অপরিচিতা গল্পটা আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে গল্পগুচ্ছ থেকে। কোথায় থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পটা 1321 বঙ্গাব্দে লেখা হয়েছে এবং 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় সবুজ পত্র, সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। আর এই সবুজ পত্র পত্রিকার সম্পাদক ছিলেন কে,
প্রমোদ চৌধুরী, প্রমোদ প্রমোদ চৌধুরী ছিলেন এই সবুজ পত্র পত্রিকার সম্পাদক। তো এই অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়েছে কার্তিক সংখ্যা 1321 বঙ্গাব্দের সবুজ পত্র পত্রিকায়। এবং এই অপরিচিতা গল্পটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। জন্মগ্রহণ করেছে 7ই মে 1861, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। বাংলা জন্ম মৃত্যু সাল বেশি গুরুত্বপূর্ণ। 7ই অগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যু, এবং 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর 6 নম্বর বাড়িতে জন্ম রবীন্দ্রনাথের। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, দাদা পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তার হচ্ছে কি যে পিতামহীর নাম দিগম্বরী দেবী, তার স্ত্রীর নাম ভাবতরণী দেবী। পরবর্তীতে তিনি নাম পরিবর্তন করে রেখেছিলেন কি মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। খুব গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ থেকে খুবই গুরুত্বপূর্ণ উপাধি। রবীন্দ্রনাথের উপাধি ছিলেন বিশ্বকবি ভানুসিংহ ঠাকুর, ভানুসিংহ ঠাকুর। নাইট উপাধি তাকে দেওয়া হয়। এই নাইট উপাধিও রবীন্দ্রনাথকে দেওয়া হয়। বিশ্বকবি উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর এই মোহনদাস করমচাঁদকে গান্ধীজি বা মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা মানে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর তার ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। ও তার কারণে যদি আমাদের প্রশ্ন হয়, ভানুসিংহ রায়ের পদাবলী কার রচনা? ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করছেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছেন। এখন পরবর্তীতে দেখেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেওয়া হয় 1915 সালে। 1915 সালে নাইট উপাধি দেওয়া হয়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর জালিওয়ানাওয়ালাবাগ, জালিওয়ানাওয়ালাবাগ 1919 সালের জালিওয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে নাইট উপাধি বর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে জালিওয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য নাইট উপাধি বর্জন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে প্রচলিত একটা ভুল, আমাদের অনেক শিক্ষক এই ভুলটা শিখায়। নোবেল পুরস্কার পান তিনি গীতাঞ্জলি গ্রন্থের জন্য, নোবেল পুরস্কার কিন্তু পান না। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদ করে নোবেল পুরস্কার পান। এবং এই কথাটার মধ্যেও একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি ভাই আমি বলি আপনাদের, শোনেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 1907 সালে তার কি মারা যায়? বড় ছেলে মারা যায়। 8 সালে তার স্ত্রী। 1909 সালে তার হচ্ছে কি যে মেয়ে মারা যায়। এই যে রবীন্দ্রনাথ দীর্ঘ একটা মানে বছর, কয়েকটা বছর অবসাদগ্রস্ত থাকে এবং দুঃখ ভারাক্রান্ত থাকে, যার ধারাবাহিকতায় ঈশ্বরিক চেতনা এবং ঐশ্বরের সন্ধান পাওয়া বা ঈশ্বর নিয়ে চিন্তা করতে করতে তিনি ঐশ্বরিক চিন্তা ধ্যান ধারণা থেকে রবীন্দ্রনাথ লিখে ফেলেন 1910 সালে একটি কাব্যগ্রন্থ যার নাম গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি লিখে ফেলেন 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে 100টা কবিতা এবং বাকি 40টা কবিতা তার বলাকা, সোনার তরী সহ বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে নিয়ে একটা বই লেখেন, যে বইটার ইংরেজি নাম গীতাঞ্জলি সংস অফারেন্স। গীতাঞ্জলি সং অফারেন্স। আর এই ইংরেজি অনুবাদ এই বইটা থেকেই এশিয়াদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পাওয়া হয়। আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে যেহেতু সবচেয়ে বেশি কবিতা নিয়েছিলেন, তাই অনেকে বলে যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য অনুবাদ করেই নোবেল পুরস্কার পেয়েছেন। এই যে নাইট উপাধি তিনি 1971 সালে পান এবং নাইট উপাধি ত্যাগ করেন জালিওয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। জালিওয়ানাওয়ালাবাগ পুরস্কার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সে কি পেয়েছিলেন? ডক্টর অফ লিটারেচার, ডিলিট উপাধি পান। আর জগতারিণী স্বর্ণপদক পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার সাহিত্যকর্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো তার চিত্রনাট্যগুলো যদি আমরা প্রথমে দেখি, চিত্রাঙ্গদা তার বান্ধবী চণ্ডালিকাকে বলিল, তোর বোন শ্যামা যেন মালিনীর সাথে কথা বলা বিসর্জন দেয়। এই চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, বিসর্জন, মালিনী, শ্যামা, এগুলো কি? এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। তারপরে নাটকের টনিক, নাটকের টনিক কি? রাজা চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিলেন, রাজা চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিলেন। এই চিরকুমারের সভাটা ছিল তাসের দেশে, ছিল কোথায়? তাসের দেশে। তো রাজা চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিয়ে চিঠি পাঠাইলেন তাসের দেশে। তো এই ডাক ডাক ঘরের মাধ্যমে বিসর্জনের জন্য ডাকঘরের মাধ্যমে চিঠি প্রদান করে, তাসের দেশে চিঠি প্রদান করে। তাই
কাল অতিক্রমের পরে কালের যাত্রায় প্রচলিত মুক্তধারার অচলায়তন, মানে আলোচনার অচলায়তন হয়ে পড়লে সবাই আপন গৃহে প্রবেশ করে। এই যে রাজা চিরকুমার সভা বিসর্জন, ডাকঘর, তাসের দেশ, কালের যাত্রা, মুক্তধারা এবং গৃহপ্রবেশ, অচলায়তন, এগুলো কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। উপন্যাস: মাগো সেজ বউরা দু চার ঘরে চতুর চোখে নৌকাডুবি খেলা করে। এখন এই লাইনটা দ্বারা আমরা মনে রাখতে পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাসগুলো। এই মা দ্বারা মালঞ্চ, গো দ্বারা গোরা, শেষ দ্বারা শেষের কবিতা, জো দ্বারা যোগাযোগ, বউ দ্বারা বউ ঠাকুরানীর হাট, রা দ্বারা রাজশ্রী, দুই দ্বারা দুই বোন, চার দ্বারা চার অধ্যায়, ঘর দ্বারা ঘরে বাইরে, চতুর দ্বারা চতুরঙ্গ, চোখ দ্বারা চোখের বালি, নৌকা দ্বারা কি নৌকা ডুবি। তো এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই 12টা উপন্যাস। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো: নৌকাডুবি, এই ঘরে বাইরে, তারপরে হচ্ছে কি যে এই দুই বোন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যোগাযোগ, শেষের কবিতা সবচাইতে বেশি বার, শেষের কবিতা মা গোরা, তারপরে আরেকটা রয়েছে হচ্ছে চোখের বালি, চোখের বালি, বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। তো এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বিভিন্ন সময়। তার কাব্যগ্রন্থ রয়েছে 61টা। তার কাব্যগ্রন্থ কয়টা? 61টা। তো 61টা কাব্যগ্রন্থ আমাদের মনে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমাদের বারবার পরীক্ষায় আসা যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেগুলো আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। মনে রাখবো কিভাবে? এই গল্পের মধ্য দিয়ে মনে রাখবো: বিচিত্রাময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানুষী সোনার তরী বেয়ে বলাকা হলে গীতাঞ্জলি, সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সংঘাত এবং সন্ধ্যে সঙ্গীত ও প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেজুতি, পূর্ণ পত্রকূটে করি ও কোমল, এবং শেষ লেখা তাকে উৎসর্গ করলেন। পরিশেষে চৈতালি খনিকা খেয়া পুরবী সঞ্চিতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজতে বাজতে শ্যামলী হলে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ছবি দেখতে গেল। আপনি চাইলে এভাবে মুখস্থ করতে পারেন, না চাইলে আরো একটা বলি: মেয়েদের নাম দিয়ে, মেয়েদের কি, মেয়েদের, এই মেয়েদের নাম দিয়ে যত কাব্যগ্রন্থ রয়েছে কার? রবীন্দ্রনাথের। যেমন দেখেন: বিচিত্রা, মহুয়া, চিত্রা, কল্পনা, মানসী, বনফুল, বলাকা, সোনার তরী, গীতাঞ্জলি, গীতালি, তারপরে দেখেন এই যে প্রভাত, এই কণিকা, সেজুতি, তারপরে হচ্ছে কি যে এই যে সঞ্চিতা, শ্যামলী, তারপর চৈতালি, খনিকা, পূরবী, এইগুলো হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের সব মেয়েদের দিয়ে লেখা, মেয়েদের নাম দিয়ে কি কাব্যগ্রন্থ। তো আপনারা চাইলে এভাবে মনে রাখতে পারেন। অ্যান্সার করেন এই প্রশ্নটার। দুঃখিত। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বই কাব্যগ্রন্থ কোনটি নিচের? 22-23 সালের প্রশ্ন। ঘুমাই গেছেন নাকি আপনারা? নৌকাডুবি উপন্যাস, নৌকাডুবি কি উপন্যাস? আমরা বলছি কি কবিতার বই, কাব্যগ্রন্থ একটাই। এটা উপন্যাস, এটা নাটক, এটা কি নাটক, এটাও উপন্যাস, এটাও কি উপন্যাস। আর এই একটাই কাব্যগ্রন্থ তার। ভানুসিংহ ঠাকুর কার, উম, মানে রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? এটা তো পারবেন। এই তো। তারপরে পরেরটা বলেন: রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি ছিল? সারদা দেবী। আচ্ছা দেখেন, প্রথম প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকায় প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকায় কত, এত বঙ্গাব্দে, কত বঙ্গাব্দে? এটুকু মনে রাখবেন: সবুজ পত্র পত্রিকায় 1331 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, কি সংখ্যায়? কার্তিক সংখ্যায় প্রথম গ্রন্থভুক্ত করা হয় রবীন্দ্রনাথের সংকলন গল্প সপ্তক। পরবর্তীতে এটি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে সংকলিত হয় এবং তৃতীয় খণ্ড থেকেই নেওয়া হয়েছে আমাদের পাঠ্য বইয়ে, নেওয়া হয়েছে কি আমাদের পাঠ্য বইয়ে।
তো দেখেন, আমরা এই একটা চিত্রের মধ্য দিয়ে আমরা পুরা অপরিচিতা গল্পটি আমরা আলোচনা করব। তো এই অপরিচিতা গল্পের মূল কনসেপ্টটা কি? অপরিচিতা গল্পের মূল কনসেপ্টটা আমরা এই অপরিচিতা নাম থেকে আমরা বুঝে আসব। অপরিচিতা নাম থেকে আমরা যদি দেখি, তো এখানে বিষয়টা লক্ষ্য করেন, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে আমরা লিখি অপরিচিতা। এই চিতা শব্দের অর্থ হচ্ছে জানা শোনা। চিতা শব্দের অর্থ কি? জানা শোনা। আর পরিচিত শব্দের অর্থ কি? ভালোভাবে জানাশোনা। ভালোভাবে জানাশোনা। আর অপরিচিত শব্দের অর্থ কি? জানাশোনা কিন্তু ভালোভাবে না। অপরিচিত শব্দের অর্থ কি? অপরিচিত শব্দের অর্থ জানাশোনা কিন্তু কিভাবে না? ভালোভাবে না। তো এই অপরিচিতা গল্পটা দেখেন, মূল কনসেপ্টটা এইরকমই। মূল কনসেপ্টটা কি? অনুপম কল্যাণীকে জানে, চেনে, সবই বুঝে, কিন্তু কি ভালোভাবে চেনা জানা হয় নাই। এখন অনুপম কল্যাণীকে জানতে গিয়েছিল না কিনতে গিয়েছিল, এটাই পরবর্তীতে গল্পের মূল কনসেপ্ট বা মূল বিষয়টা হয়ে দাঁড়ায়। যেমন এখানে আমরা গল্পের প্রধান নায়ক যে চরিত্র দেখতে পাই, তিনি হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়ক চরিত্র। এবং অপরিচিতা গল্পটি হচ্ছে উত্তম পুরুষের জমানিদের রচিত। কোন পুরুষের? উত্তম পুরুষ। উত্তম পুরুষের জবানিতে অপরিচিতা গল্পটি রচিত, কারণ এই অনুপম তার নিজের পাপাচ্ছেলনের ঘটনা সে অকপট কথামালার মধ্য দিয়ে নিজেই বলেছেন। তাই বলা হচ্ছে অপরিচিতা হচ্ছে উত্তম পুরুষের জবানিতে রচিত। এখন এই অপরিচিতা গল্পের মূল বিষয়টা কি? নায়কটাকে অপরিচিতা গল্পের হচ্ছে কি যে অনুপম। অনুপম ছিলেন ব্যক্তিত্বহীনতা, পরনির্ভরতার প্রতীক, পুরুষ শোষিত গুণের অভাব, মাতৃআজ্ঞার বাইরে না যাওয়া। যেমন দেখেন, ব্যক্তিত্বহীন, তার যে কোনো পার্সোনালিটি নাই, সেটা কখন প্রকাশ পায়? যখন এই যে গহনা পরব করার সময়, যখন ওই শম্ভুনাথ বাবু তাকে জিজ্ঞেস করে তোমার কি মত বলো, তখন অনুপম যখন কথা বলে না, চুপচাপ দাঁড়াই থাকে, তখনই তো তার ব্যক্তিত্বহীনতার কথা বলে। পরনির্ভরতার প্রতীক, সে সব তার মামার উপরে সবকিছু নির্ভর করে, তার মামা যা বলে সেটাই শোনে। তারপরে বলছে পুরুষ শোষিত গুণের অভাব। এখন পুরুষ শোষিত গুণের যদি অভাব থাকতো, তার বিয়ে ভেঙে দিল, সে তো জোর করে বিয়ে করতে চাইতো। বাদ দেন সেই ঘটনা। এবং গল্পের শেষের দিকে যখন যাবেন, তখন দেখেন গল্পের শেষের দিকে আমাদের কল্যাণী একটা গাড়িতে উঠে, এবং সেই কল্যাণী যে গাড়িতে উঠে, সেই গাড়িতে ওঠার সময় সে মানে ব্যাগটা যে সে টেনে তুলবে অনুপম, সেটা তোলে না, তারাই টেনে তুলে দেয় স্টেশন থেকে গল্পের শেষের দিকে। তার পরবর্তীতে গল্পে ওই যে যখন এসে গাড়িতে উঠার পরে যখন একজন এসে বলে যে হচ্ছে এই গাড়িটা ইংরেজরা আগে রিজার্ভ করেছে, তখন তার এখন অনুপম কি মানে নামার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়, কিন্তু কল্যাণী কি করে? যে নামতে চায় না, কথাবার্তা বলে তারপরে গাড়িটাকে তাদের করেই নেয়। তো এখানে পুরুষ শোষিত গুণের অভাব তার পাওয়া যায়, আর মাতৃ আজ্ঞার বাইরে যায় না। মানে ওই যে অনুপম তো বলেই দিয়েছেন, থাকার ভেতরে আবার ভিতরে আছে কেবল মা, আর বাহিরে আছে কে? মামা। পরবর্তীতে দেখেন, এই অনুপমের বাহিরে যে সম্পূর্ণ যে অংশ জুড়ে যে রয়েছে, তে সে কে? অনুপমের মামা। অনুপমের কে? মামা। এই অনুপমের মামা হচ্ছে আত্মমর্যাদাহীন, ছোট মনের মানুষ, অশোভন আচরণ এবং যৌতুক লোভী, অর্থলোভী। আত্মমর্যাদাহীন মেয়ে, তার যদি আত্মমর্যাদা থাকতো তাহলে সেই স্যাকরা নিয়ে যেত? নিয়ে যেত না কখনোই। তারপরে বলছে ছোট মনের মানুষ, তার 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 ছোট মানসিকতার পরিচয় পাওয়া গেছে কি? গয়নাগুলো ফরব করে দেওয়া এবং গয়নাগুলো লিখে নেওয়ার মধ্য দিয়ে তার ছোট মনের মানসিকতার পরিচয় পাওয়া গেছে। অশোভন আচরণ, এই যে আচরণ কি? যখন শম্ভুনাথ বাবু অনুপমকে যখন আশীর্বাদ করিতে যায়, তখন অনুপম কি মানে সৌজন্যতা দেখায় না। তো এই অশোভন আচরণের কথা এখানে বলা হচ্ছে। এবং অর্থলোভী, আমরা গল্পের মাঝে দেখি, যখন দেখি হরি যখন গিয়ে বলে মেয়ের চাইতে মেয়ের বাবার খবরটা তাদের কাছে বেশি, তার মামা এমন বাড়ির মেয়ে চান যে এই বাড়িতে এসে মাথা হেড করিয়া চলিবে এবং কি করিবে, কিন্তু অর্থ সম্পদ না দিতে দিতে কখনো কি কার্পণ্য করিবে না। এবং বিয়ের বাড়িতে যে এই সোনা টোনা যদি পাশে যদি কম দেয়, এই চিন্তাগুলো তাকে যৌতুক লোভী এবং অর্থলোভী বানিয়েছে। গল্পটা যাকে নিয়ে, সেই আমাদের কল্যাণী। সে আমাদের কি? কল্যাণী। প্রতিবাদী নারী চরিত্র হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এর আগেও এ ধরনের দুইটি গল্প লিখেছেন, একটা হচ্ছে দেনা পাওনা, আর আরেকটা হচ্ছে হৈমন্তী। দেনা পাওনা গল্পে নিরুপমা এই যৌতুক প্রথার বলি হয়ে মারা যায়, হৈমন্তী আত্মহত্যা করতে বাধ্য করে। রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতা গল্পের মধ্য দিয়ে সর্বপ্রথম এই যৌতুক প্রথার বিরুদ্ধে নারীদের কোনো প্রতিবাদ করালো। এবং এই প্রতিবাদ করিয়েছে কাকে দ্বারা? আমাদের কল্যাণীকে দ্বারা। উচ্চশিক্ষিত, সাহসী এবং আধুনিক চরিত্রকে
কল্যাণী নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছে। ব্যক্তিত্ববোধ এবং মানব মর্যাদা সম্পন্ন নারী চরিত্রকে আমাদের কল্যাণী। কল্যাণীর পরে আমরা যে চরিত্র পাই, দ্য রয়্যাল শম্ভুনাথ সেন, এই হচ্ছে আমাদের এই গল্পের সবচাইতে বলিষ্ঠ চরিত্র, দ্য রয়্যাল শম্ভুনাথ সেন। তো এই শম্ভুনাথ সেন এর কথা এখানে বলতে গিয়ে তিনি বলেছেন, শম্ভুনাথ সেন হচ্ছে মানবিক, দৃঢ়চেতা, আত্মসম্মানবোধ, শান্ত কিন্তু সাহসী। শান্ত কিন্তু কি সাহসী। আর এই হচ্ছে আমাদের এই কল্যাণীর এই ঘটনাটা আমরা মিস করি। কি কি মিস করি? যে গতি সহজ, দীপ্তি নির্মল, রুচিশীল এবং মার্জিত। এই প্রশ্নগুলো বারবার আসছে পরীক্ষায়। গতি কি? সহজ, দীপ্তি নির্মল এবং রুচিশীল ও মার্জিত কে? আমাদের কল্যাণী চরিত্রটি। পরবর্তীতে আমরা এই চরিত্রগুলো যদি আরো দেখি, অনুপমের বয়স 27, বিয়ের সময় ছিল 23, বাবা ছিলেন উকিল, মা গরিব ঘরের মেয়ে, পড়াশোনা শেষ। তুলনা করেছে তাকে মাকাল ফল শিমুল ফুলের সাথে, গজাননের ছোট ভাই মানে কার্তিকের সাথে। তারপরে দেখেন অনুপমের মামা বছর ছয়েকের বড় ও অর্থলোভী ছোট মনের মানুষ, ঈশ্বরের প্রতিনিধি, ফাল্গুন নদীর সাথে তাকে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। তারপরে দেখেন শম্ভুনাথ সেন বয়স কত? 40-এর মতো, বলিষ্ঠ দেহ, দূর থেকে দেখলেই চেনা যায়। এখন কানপুরে থাকে। কানপুর কোথায় অবস্থিত? রাজস্থানে। শান্ত কিন্তু সাহসী ব্যক্তি। এই যে উচ্চশিক্ষিত সাহসী আধুনিককে, বিয়ের সময় বয়স ছিল কত? 15, এবং যখন দেখা হয় তখন তারা 17 মনে করছে, কিন্তু অ্যাকচুয়াল বয়স হওয়ার কথা ছিল কত? 19। ঠিক আছে, রুচিশীল, মার্জিত এবং নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ। নারী শিক্ষার জন্য কি? এছাড়াও হরিশ অনুপমের বন্ধু, আসর কানপুরে থাকে, আসর জমাইতে উস্তাদ। বিনু দাদা অনুপমের পিসতুতো ভাই, ভাষাটা আটক, কল্যাণীকে আশীর্বাদ করতে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন। উকিল বন্ধু কার? শম্ভুনাথ সেনের বন্ধু এটা। কল্যাণী মানে কলকাতায় তার বাড়িতেই কি হয়? এখানে কল্যাণীর বিয়ের আয়োজন করা হয়। এখন এই যে বিয়ের আয়োজন করা হয় এই বিষয়টা, এখন এই গল্পটাতে আমাদের অপরিচিতা গল্পে মানে এই ফুল রয়েছে কয়টি? 4টি। বকুল ফুল, পদ্মা, শিউলি, রজনীগন্ধা, শিমুল, রজনীগন্ধা। দেবদেবী আছে 3জন, অন্নপূর্ণা মানে দুর্গা, সরস্বতী আর লক্ষ্মী। আর পানির নাম আছে হচ্ছে কি যে ওই 5টি। সেই 5টি কি কি? 5টি হচ্ছে কি যে ভ্রমর, প্রজাপতি, হস্তি, সাপ, রাজহংস। ফল একটি মাকাল, দ্বীপ একটি আন্দামান, মাদক একটি তামাক, যান রেলগাড়ি, সেতু, ঋতু হচ্ছে বসন্ত। গল্পটিতে স্ফোরণ ঘটেছে পুরুষ শোষিত অমানবিকতার। আর অপরিচিতা গল্পে মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের সহ স্বীকারোক্তিমূলক গল্প। আপনার রিটেনে যদি এখান থেকে কোশ্চিন হয় তাহলে আপনি এই লাইনটা কি করবেন? আপনি এই লাইনটা থেকে অ্যান্সার করবেন। এখন এই গল্পটা যদি আমরা একটু করে বলি, এই যে এই গল্পটার অনুপম কি করছে, অনুপমের এই যে গল্প, এই গল্পের মধ্যে এখানে অনুপম যে বিষয়টা দেখিয়েছেন, সেই বিষয়টা কি? এখানে তার যে জীবনে একটা ভুল করেছেন। গল্পটা শুরু হয়েছে দেখবেন এইভাবে: আজ আমার বয়স 27 মাত্র, ইহা না গুণের দিক থেকে বড় না দৈর্ঘ্যের দিক থেকে বড়। মানে এটা গুণের দিক থেকেও বড় না দৈর্ঘ্যের দিক থেকেও বড় না, কিন্তু ইহার একটু বিশেষ মূল্য আছে। ভ্রমরের মতো ফুলে আসিয়া গুটি ফুলে আসিয়া বসিয়াছিল। এখন ভ্রমর যখন বা মৌমাছি যখন ফুলে বসে তখন ফুল কি হয়ে হয়? ফল হয়, পরাগায়ন ঘটে। কিন্তু কি ঘটেছে? গুটি হয়ে গেছে। কার মধ্যে? অনুপমের মধ্যে। এই গুটির ঘটনাটাই অনুপম কি করেছে? বর্ণনা করেছে। এবং বর্ণনা করতে গিয়ে অনুপম যে বলছে যে তার 2টা লাইনের মধ্য দিয়ে তার সমস্ত ক্যারেক্টার পরিচয় পাওয়া যায়। সে কি গজাননের মানে তাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে, শিমুল ফুল সুন্দর লাল দেখতে, মাকাল ফল সুন্দর লাল দেখতে, কিন্তু দুইটাই গুণহীন। কোনো হচ্ছে কি যে কিছু নাই। শিমুল ফুল গরু ছাগলেও খায় না, মাকাল ফল ভাঙলে তো দুর্গন্ধই বের হয়। তো এর কারণে অনুপমের যে কোনো গুণ নাই, সে দেখতেই সুন্দর, এটাই লেখক এখানে বুঝিয়েছেন। পরবর্তীতে এই এই দেখতেই সুন্দর, তার গুণ না থাকার কারণ কেন? কারণ সে ছোটবেলা থেকেই কোলে কোলে মানুষ। বোধ করি আজও তার মনে হয় অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। তো এই অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইকে অনুপম। তো এই অনুপম এখানে গজাননকে গণেশ, অন্নপূর্ণাকে দেবী দুর্গা, আর ছোট ভাইটাকে কার্তিক। ঠিক আছে। এবং আমাদের এই গল্পের যখন আমরা মানে চূড়ান্ত পর্যায়ে যাই, চূড়ান্ত পর্যায়ে যখন তার বিয়ে ঠিক হয়, বিয়ে ভেঙে যায়, এবং তখন একটা কথা বলে না, এই চোতের বিপরীতে বইছে অন্য চোত। এই চোতের বিপরীতে কি বইছে? অন্য চোত। এই অন্য চোতটা কি?
অন্য চোরটা এখানে অনুপম বলছে যে হচ্ছে কি যে এ মানে শব্দ শুনি বাতাস বয় তরু মর্মে তাহার শব্দ, মানে ওই বাতাসের শব্দ যখন অনুপম শুনে তখন মনে হয় যে কল্যাণী তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এইরকম চিন্তা। এবং বলে হরিশ হরিশ তাহাকে একটা ফটোগ্রাফ দিয়ে আছে, নিরলয় একা নির্জন দুপুরে ঘরের কপাট বন্ধ করিয়া আমার ফটোগ্রাফ কি সে বাহির হইয়া বিছানায় বসিয়া দেখে, বিছানায় উপর হইয়া বসিয়া দেখে না? যখন আমার ফটোগ্রাফ দেখে তখন তাহার দুই পাশে এলো চুল বাইয়া পড়ে না? কাহারও পায়ের শব্দ শুনিয়া সেই ফটোগ্রাফ কি সুগন্ধ আসলে লুকায় না? মানে অনুপম একদিক থেকে কল্পনা করতে থাকে যে সে হচ্ছে কি যে তাকে কল্যাণী পছন্দ করে এই সেই। পরবর্তীতে ঘটনাটা ঘটছে কি, মানে কল্যাণী তো পছন্দ করে নাই, পরবর্তীতে মাথা হেট করিল ও গল্পের শেষের দিকে দেখে অনুপম গিয়ে আহ, এখন কল্যাণীর ওখানেই থাকে, এ করে সেই করে। কল্যাণীর বাবা রাজি হয়েছে কিন্তু অনুপমের হচ্ছে কি মানে কল্যাণীর বাবা রাজি হয়েছে কিন্তু কল্যাণী রাজি হয় নাই। তো এখন সে ওখানেই থাকে, ওখানেই ঘুরে তাহার কণ্ঠ শুনে, সেই কণ্ঠ এইখানে জায়গা আছে শোনে, তাহার সাথে কথা হয়, তাহার দরকার পড়লে উপকার করিয়া দেয়। তোমরা ভাবিতেছো আমি কি এখনো বিবাহর আশা করিয়া আছি? না। তো এই যে এখানেই বলছে বিবাহর আশা তো আমি অনেক আগেই শেষ করিয়াছি, অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না। এইখানে গল্পে রোমান্টিকতার ধাঁচ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর খুব সমাজের অমুক সত্য এবং বাস্তব নিরিট বিষয়কে তুলে ধরেছেন। সেটা কি? সেটা হচ্ছে এই যে যৌতুক প্রথার অমানবিকতা, বা যৌতুক প্রথার ফলে যে সমাজের একটা বাজে অবস্থা, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তার এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। তৎকালীন হিন্দু সমাজে যৌতুক প্রথা, গেড়ে বসা কুসংস্কার, ধর্মীয় নীতি, ছোট মনের মানুষদেরকে এখানে বারবার রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? উল্লেখ করেছেন। এবং এই যৌতুক প্রথার বিরুদ্ধে বাবা এবং মেয়ের একটা সমন্বিত প্রতিরোধ দেখিয়েছেন, যে প্রতিরোধ পরবর্তীতে আজকের আধুনিক ভারত বা আধুনিক বাংলার জন্ম গ্রহণ করিয়েছে। তো পরবর্তীতে আমরা আজকে যে আর যেটা দেখবো সেটা হচ্ছে সোনার তরী। সেটা কি? সোনার তরী। এই সোনার তরী হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সোনার তরী কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন এই সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী। কবিতাটি বাংলাদেশে শিলাইদহ থাকাকালীন সময় রচনা করেছিলেন। কবিতাটা রূপক কবিতা, লাইন আছে 42টি, স্তবক এতটি, ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে রচিত, 8+5 মাত্রার ছন্দে রচিত সোনার তরী কবিতাটি। 8+5 মাত্রার ছন্দটা কি আমরা একটু দেখি। 8+5 মাত্রার ছন্দটা যদি আমরা দেখি তার আগে আমরা 8+5 মাত্রা ছন্দটা দেখার আগে আমরা রূপক গুলো দেখি। এখানে কৃষক বলতে সোনার তরী কবিতায় কৃষক বলতে মানব কুলের প্রতীক বা কবি নিজেকে বুঝিয়েছেন। ছোট ক্ষেত বলতে পৃথিবীকে বুঝিয়েছেন। সোনার ধান বলতে কর্মের প্রতীককে বুঝিয়েছেন বা কবির শিল্পকর্ম। মাঝি এবং নৌকা, মাঝি এবং কি সোনার নৌকাকে মহাকাল বলে বলেছেন, কখনো কখনো সময়ের হিসাবে উল্লেখ করেছেন, সময় হিসাবে উল্লেখ করেছেন। আমরা এখানে তার হচ্ছে কি যে কবিতায় ছন্দটা দেখি, আমরা ছন্দটা দেখছিলাম কি 8+5। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এখানে দেখেন তো 13 মাত্রার হচ্ছে কি যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত না? 8+5 সমান কি 13? এখন আমরা যদি দেখি গগনে গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ প্রথম মাত্রা, 1 2 3 4 5 6 7 8। তার মানে কি এখানে 8, এবং এখানে দেখেন 5, এখানে কি 5। রবীন্দ্রনাথ ঠাকুর গরজে না দিয়ে তো রেপ দিয়ে গর্জেও দিতে পারতো, বর্ষা না দিয়ে রেপ দিয়ে কি দিতে পারতো? বর্ষা দিতে পারতো। তো দিলে কি হতো? এই মাত্রাবৃত্ত ছন্দটা আর হতো না। তার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই বিষয়টা এখানে উল্লেখ করে, মানে এগুলো করেছে। এবং দেখেন যে কিন্তু এই যে আমাদের এখানে ছোট লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই অপূর্ণ লাইনগুলো দেখবেন হয় 8 মাত্রায় না হয় 5 মাত্রায়। যেমন দেখেন 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা কি অপূর্ণ লাইন 8 মাত্রায়। আবার দেখেন 1 2 3 4 5, 5 মাত্রায়। তো তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে, দুঃখিত, যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি অপূর্ণ পর্বগুলো হয় 8 মাত্রায় না হয় 5 মাত্রায় রেখে মাত্রাবৃত্ত ছন্দ করেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা তো হচ্ছে রূপক কবিতা। কেন বলছি রূপক কবিতা বলার বড় কারণ হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিষয়ের মধ্য দিয়ে অন্য একটি বিষয় বোঝাতে চেয়েছেন। অন্য একটি বিষয় কি? যেমন কবিতার যদি আমরা ব্যাখ্যায় দেখি, আমরা এখানে গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, গগনে গর্জে মেঘ ঘন বর্ষা, এখানে গগন মানে কি? আকাশ।
গর্জন করে মানে কি, গর্জে মানে গর্জন করে, ঘন মেঘ, ঘন মেঘ, মেঘের ঘন ঘটা আকাশে। এখানে আকাশে মেঘের ঘনঘটা বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের ভাগ্য আকাশে, লেখকের কবির ভাগ্য আকাশে কি করছে, মেঘের ঘনঘটা ঘটেছে। কুলে একা বসে আছি নাই ভরসা, কুলে মানে কি, জীবনের শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে বসে কি নাই, ভরসা নাই। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এখানে রাশি রাশি ভাড়া ভাড়া মানে কি, জীবনে অনেক কর্ম সে করে ফেলেছে, সেই কর্মগুলো কি এখন তার শেষ প্রান্তে। মানুষের আসলে জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কি করতে যায়, পরকালের বিষয়টা দেখতে চাই, পরকালের বিষয়টা বুঝতে চাই। তারপরে দেখেন ভরা নদী ক্ষুরধারা খর পরশা, এই প্রতিকূল পরিস্থিতি জীবনের শেষ সময় মানুষকে কি করতে আসে, বারবার গ্রাস করতে আসে, যেটা এখানে কবি বলতে চেয়েছেন। তারপরে দেখেন, এই যে কাটিতে কাটিতে ধান এলো বেরোসা, একখানি ছোট খেতে আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি একা তরসায়া মুসিমাখা। মানুষ যখন পরকালের চিন্তা করতে থাকে, পরকালটা তার ঝাপসা মনে হয়, কারণ ইহকালের চিন্তায় সে পরকালের কর্মই করে নাই। তো এইটাই বলছে যে পরকালে দেখি একা তরসায়া মুসিমাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাতে বেলা, সকাল বেলায় গ্রামখানি কি মেঘে ঢাকা। পরবর্তীতে দেখেন এখানে কবি গল্পের কবিতার শেষের দিকে বলছে কি, কবিতা শেষের দিকে বলছে যে হচ্ছে কি, যে কোথায় যাও যাও তুমি। এই যে তারপরে দেখেন এখানে একটা লাইন আছে যে ঢেউগুলো, ওই যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। একটা ঢেউ যখন এসে নদীর পাড়ে আসে, সেই ঢেউটা কি আর ফিরানো যায়? প্রবাহমান সময়ের কথা বলাচ্ছে, যে নৌকা চলে যায়, ওই নৌকাটার কি প্রবাহমানতার কথা বলছে এখানে। তারপরে দেখেন এখানে বলছে যে হচ্ছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, তার মানে একবার ভিড়িয়ে কি করছে, তার সৃষ্টিকর্মকে স্থান দিতে বলছে এসে এখানে। আমার সোনার ধান কুলেতে এসে যে যত চাও তত লাও, ও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এককালে এই এত এতকাল নদী কূলে, যাহা লয়ে সিনু ফুলে সকলই দিলাম তুলে থরে বিথরে। তারপরের লাইনটা দেখেন, এখন করুণা লাও, এখন আমার এলাও করুণা করে। মানুষের আজীবন তার সৃষ্টিকর্মের সাথে পৃথিবীতে, এই নশ্বর পৃথিবী, ধ্বংসের পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা, এই যে তার এই সুন্দর পৃথিবীর রূপ রস গন্ধ আজীবন মানুষ কি করতে চায়, ভোগ করতে চায়। তাই এখানে কবি ওই বিষয়টাই বলছে যে নশ্বর পৃথিবীতে কবি কি করতে চান, বেঁচে থাকতে চান, আজীবন বেঁচে থাকতে চান। তারপরে দেখেন কবি এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, বলছে ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে, রহিনুপুরে জাহাজে, জাহাজ ছিল লিয়ে গেল সোনার তরী। মানুষের সব সময় এই মানুষ কি করে, মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষ তার কি করে, সৃষ্টিকর্মকে গ্রহণ করে, এই পৃথিবী মানুষকে কখনো গ্রহণ করে না। এই বিষয়টাই কবি এখানে তার সোনার তরী কবিতার মধ্যে উল্লেখ করেছে, সোনার তরী কবিতার মধ্যে উল্লেখ করেছে। তো আমরা আজকের ক্লাসের মূল কনসেপ্টগুলো আমরা শেষ করে ফেলছি ইনশাল্লাহ। তো আমাদের এখানে মূল বিষয়টার মধ্যে আমাদের আরেকটা টপিক ছিল ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের ক্লাসটা থেকে, আমার ধ্বনি পরিবর্তন থেকে রেগুলার আমাদের কোশ্চেন হয় না, তারপরেও আমার বাংলা সোমবার ইউটিউব চ্যানেলে দেখবেন ধ্বনি পরিবর্তনের ক্লাসটা দেওয়া আছে অ্যাডমিশন প্লেলিস্টে গিয়ে, সেখান থেকে চাইলে দেখে করে নিতে পারবেন। এবং এটা সহজ একটি বিষয়, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, এবং মনে রাখবেন আজকের লেকচারের বানান থেকে, সোনার তরী এবং অপরিচিতা থেকে প্রশ্ন থাকবেই। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো একটু ভালোভাবে পড়ে জানার দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।